আমাদের আজকের গল্পে আমরা বিশেষভাবে বাইনরাল 3D অডিও ব্যবহার করেছি। 3D অডিও ভালোভাবে উপভোগ করার জন্য আপনাদের সকলকে ইয়ারফোন অথবা হেডফোন ব্যবহার করার জন্য অনুরোধ করছি। ভেল অফ টেলস অরিজিনালসে আজ আমাদের গল্প ডাক। গল্প রচনায় স্বাগতা সাহা, গল্পের প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, গল্পের পোস্ট ডিজাইন অভিব্রত সরকার। শুনতে থাকুন আমাদের আজকের গল্প ডাক। 80 দশকের একটা বসন্তকাল। রাস্তার দুধারে পলাশ ফুলের অগ্নিস্ফুলিঙ্গ। সেদিকে একবার তাকালে চোখ ফেরানো যায় না। সকাল দুপুর কোনো কিছুর তোয়াক্কা না করেই প্রেমিক কোকিলের দল শীষ দিতে থাকে। আগামী মাসেই দোল উৎসব। প্রকৃতিও সেই উৎসবে সামিল হওয়ার জন্য সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে। ইন্দ্রাশিসদের বাড়িটা পুরনো দিনের। ওদের বাড়ির পিছন দিকে 4টে আম গাছ। মুকুলের ভারে সেগুলোর একেবারে নুইয়ে পড়ার মতো অবস্থা। একদিন দুপুরে ইন্দ্রাশিস বারান্দায় দাঁড়িয়েছিল। নতুন নিম ফলের মিষ্টি গন্ধে চারপাশ কেমন যেন ম ম করছে। এমন সময় ও খেয়াল করল নিচের দরজায় কড়া নাড়ছেন ওদের পাড়ার প্রৌঢ় পোস্টম্যান। নিজের অজান্তেই ইন্দ্রাশিসের বুকের ভেতরটা কেমন যেন ঢিপ ঢিপ করে উঠল। তাহলে কি অবশেষে সুখবরটা এসেই গেল? ও বারান্দা থেকেই ডেকে জিজ্ঞেস করল, কার নামে চিঠি কাকু? এ কি তোমার নামেই গো ইন্দ্র বাবা? এসো দেখি তো, নিচে এসো, এটি সই করে নিতে হবে। উত্তর কলকাতার এক 51বর্তী পরিবারের ছেলে ইন্দ্রাশিস। বাপ, ঠাকুরদা, মা, ভাই বোন সকলকে নিয়ে এক জমজমাট পরিবার ওদের। ছোটবেলা থেকেই ইন্দ্রাশিস পড়াশোনায় বেশ মেধাবী। কলেজের ফাইনাল পরীক্ষা শেষ হতে না হতেই ও বেশ কয়েকটা চাকরির পরীক্ষাও দিয়েছে। এবার শুধু একটা চাকরি হবার অপেক্ষা। মা বলেছেন বেশি দূরে চাকরি হলে তিনি কিছুতেই ছেলেকে সেখানে ছাড়বেন না। তাই চাকরিটা শহরের মধ্যে হলেই আর কোনো সমস্যা থাকে না। ইন্দ্রাশিস অবশ্য এসব বিষয়ে তেমন কথা বলে না। দিন রাত এক করে পড়াশুনো করে খেটে খুঁটে পরীক্ষাগুলো দিয়েছে। তাই চাকরি যেখানেই হোক ও সেখানে যাবেই। কিন্তু শেষ পর্যন্ত ইন্দ্রাশিসের চাকরিটা শহরের মধ্যে হলো না। তাই সেবারের দোল পূর্ণিমাও তার আর শহরে কাটানো হলো না। মা খুব কান্নাকাটি করলেন। তিনি কিছুতেই তার সন্তানকে অত দূরে গাঁ গঞ্জে চাকরি করতে পাঠাবেন না। কিন্তু এক অসহায় মায়ের দুর্বল মনের কথা বাড়ির আর কেউ বুঝলেন না। ঠাকুরদা, বাবা, জ্যাঠামশাই সকলে বললেন, এই সুযোগ কেউ হাতছাড়া করে নাকি? সরকারি চাকরি বলে কথা। কয়েক বছর ওখানে থাকুক, তারপর ঠিকই বদলি হয়ে শহরের কাছাকাছি কোথাও একটা চলে আসতে পারবে। ইন্দ্রাশিস পড়ল মহা দোটানায়। সে এক অদ্ভুত অনুভূতি। একদিকে ওর নতুন রেলের চাকরি, অন্যদিকে তার প্রাণপ্রিয় শহর, মা, বাবা, পরিবার পরিজন আর শর্মিলী। প্রতিদিন বেলা 1-1:30 নাগাদ ও কলেজ থেকে ফেরে। সেই সময়টা বাড়ির বারান্দায় গিয়ে দাঁড়ালে একবার অন্তত শর্মিলীকে চোখের দেখা দেখতে পায়। এই সব কিছু ছেড়ে অত দূরে গিয়ে ও থাকবে কি করে? কিন্তু এটাও তো সত্যি যে এরকম একটা চাকরির সুযোগ বারবার আসে না। অগত্যা বাক্স প্যাটরা নিয়ে একদিন সকালবেলায় শিয়ালদা স্টেশন থেকে বেহুলিয়ার উদ্দেশ্যে রওনা দিল ইন্দ্রাশিস।
উত্তরবঙ্গের একটা স্টেশনে নেমে সেখান থেকে আবার একটা লোকাল ট্রেনে করে পৌঁছতে হয় বেহুলিয়া। বেহুলিয়া স্টেশনটা একটা অদ্ভুত স্টেশন। না সেখানে আছে কোনো মুটে মজুর কুলি, না আছে একটা চায়ের দোকান। হঠাৎ দেখলে মনে হয় স্টেশনটা যেন পরিত্যক্ত। এখানে সারাদিনে মাত্র 2টো প্যাসেঞ্জার ট্রেন থামে, সকাল 6টায় একটা আর সন্ধে 7টায় একটা। এর বাইরে সারাটা দিন স্টেশনটাকে একটা শ্মশান বলে ভ্রম হয়। প্ল্যাটফর্মের উপর পুরু শ্যাওলা চাদর, জরাজীর্ণ শেডের ওপর মস্ত বড় বড় ফুটো, সেখান থেকে কিছু লতা গাছ দিব্যি ঢুকে এসে ঝাড় লণ্ঠনের মতো ঝুলে থাকে মাথার ওপর। ইন্দ্রাশিস মনে মনে ভাবে, আর কি সারা দেশে কোনো জায়গা ছিল না? এরকম শুনশান একটা শ্মশানপুরীতেই ওকে পাঠাতে হলো। তারপর মনে মনে এই ভেবে নিজেকে সান্ত্বনা দেয় যে বহু মানুষই তো জীবনে একবার না একবার এরকম অবস্থার সম্মুখীন হয়েছে। এখানে স্টেশনের গা ঘেঁষি রেলের কোয়ার্টার। এই কোয়ার্টারটা যে পাড়ায়, সেই পাড়াটার খুব অদ্ভুত একটা নাম, না ডাক পাড়া। ইন্দ্রাশিস তো প্রথম দিন বুঝতেই পারেনি, ভেবেছিল নাটক বা নাটক পাড়া এরকম কিছু হবে, কিন্তু পরে বুঝলো নাটক নয়, না ডাক পাড়া। নামটার মাথা মুন্ডু কিছু উদ্ধার করতে পারেনি ও। এ আবার কেমন নাম? এর অর্থই বা কি? সত্যি বলতে কি, এই পুরো না ডাক পাড়া অঞ্চলটাই কেমন যেন অন্যরকম। রেলের ছোট্ট কোয়ার্টারটার উল্টো দিকে পরপর একতলা বাড়ি, আর সেগুলো বেশিরভাগই শূন্য, কেউ থাকে না সেখানে। ইন্দ্রাশিস খেয়াল করেছে বেশিরভাগ বাড়িরই বাইরে থেকে তালা দেওয়া। ওদের কোয়ার্টারের অবস্থাও তথৈবচ। বাসস্থান তো নয়, যেন একটা আস্ত জঙ্গল। এখান দিয়ে সেখান দিয়ে শুধুই লতা, গুল্ম, বিছুটি, অশ্বত্থ বটের চারা বেরিয়েছে। আশেপাশে এত ঝোপঝাড় যে সাথে কার্বলিক অ্যাসিড রাখতে হয়। বলা যায় না কখন কোথা দিয়ে সাপখোপ বেরিয়ে পড়ে। কোয়ার্টারে ও ছাড়া আর 2জন ভদ্রলোক থাকেন, যদিও ও শুনেছে এই 2জনের মধ্যে একজন খুব তাড়াতাড়ি বদলি হয়ে যাবেন। একদিন সন্ধ্যার পর সেই ভদ্রলোককে একা পেয়ে ইন্দ্রাশিস এগিয়ে গেল ওনার সাথে কথা বলতে। আলাপ আগেই হয়েছে, কিন্তু কথাবার্তা তেমন হয়নি। ভদ্রলোক বয়সে ইন্দ্রাশিসের চেয়ে অনেক বড়। এই কথা সে কথা বলতে বলতে ইন্দ্রাশিস জিজ্ঞেস করল, পরিমল বাবু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব বলে ভাবছিলাম। আচ্ছা, এই পাড়াটার এরকম অদ্ভুত নাম কেন আপনি জানেন? না ডাক পাড়া, কেমন একটা অদ্ভুত নাম না? প্রশ্নটা শুনে পরিমলবাবু হঠাৎ একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর খানিক ইতস্তত করে বললেন, নামে কি এসে যায়, নাম তো নামই হয়। কথাটা বলে আবারও কিছুক্ষণ চুপ করে থাকলেন তিনি। তারপর কি যেন ভেবে বললেন, তবে তুমি তো নতুন এসেছো এখানে, তাই কয়েকটা কথা তোমাকে না বললেই নয়। এই বিষয়ে তোমাকে একটু সাবধান করে দেওয়াই আমার উচিত হবে। ইন্দ্রাশিস একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার বলুন তো? সত্যি কথা বলতে কি, পাড়াটা ঠিক স্বাভাবিক নয়। আরো কয়েকদিন থাকলে তুমি নিজেই বুঝতে পারবে। খেয়াল করছো নিশ্চয়ই যে এই পাড়ায় লোক সংখ্যা খুব বেশি নয়। যাদের একান্তই অন্য কোথাও চলে যাবার উপায় নেই, তারাই কোনো মতে এ পাড়ায় টিকে আছে। বাকিরা সবাই নিজেদের জায়গা জমি সব ছেড়ে রেখে অন্য জায়গায় চলে গেছে। বেহুলিয়ায় এই না ডাক পাড়া নামটা খুব একটা ভালো নাম নয়। ভদ্রলোক একটা দীর্ঘশ্বাস ফেলে একটু থামতেই ইন্দ্রাশিস বলল, কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। ব্যাপারটা যদি একটু খোলসা করে বলেন খুব ভালো হয়। বলছি শোনো, তোমাকে একটা বিষয় আমি সাবধান করে দিচ্ছি। এই পাড়ায়
সন্ধে হবার পরে তুমি কাউকে কখনো দূর থেকে গলা তুলে ডাকবে না, মানে বলতে চাইছি চিৎকার করে ডাকবে না। যদি কারোর সাথে কথা বলার প্রয়োজন হয় তবে তার কাছে একদম সামনাসামনি পৌঁছে নিচু গলায় কথা বলবে। এ হলো এখানকার আদিম রীতি। কখনো ভুলবশত কিন্তু কাউকে দূর থেকে ডেকে ফেলো না যেন। ব্যাপারটা কিন্তু তোমার পক্ষে মোটেই সুখকর হবে না। ইন্দ্রাশিস রীতিমতো অবাক হয়ে বলল, সে আবার কি? এ তো অদ্ভুত নিয়ম। এখানকার লোকজনের কি কোনো বিশেষ রক্ষণশীলতা আছে নাকি? মানে ধরুন, আপনার সাথে হঠাৎ করে আমার সন্ধেবেলায় দেখা হলো, আমি আপনাকে দেখতে পেলেও আপনি হয়তো আমাকে দেখতে পাননি, তো আমি আপনাকে ও পরিমলবাবু শুনছেন বলে ডাকতে পারবো না? একদম ঠিক ধরেছ, ডাকতে পারবে না। কিন্তু কেন? এখানকার মানুষজন কি তাতে অপমানিত বোধ করে? ভারী অদ্ভুত আজগুবি নিয়ম তো। পরিমলবাবু চোখের চশমাটা খুলে ধুতির খুঁটে মুছতে মুছতে বললেন, দেখো, তোমার একটা কথা বলি। বুঝি তুমি শহরের ছেলে, পয়সা তো কম, গ্রামগঞ্জের এ সমস্ত ব্যাপার তোমার কাছে অদ্ভুত আজগুবি মনে হওয়াটাই স্বাভাবিক। কিন্তু সব জায়গার একটা নিজস্ব নিয়ম নীতি থাকে, সেগুলোকে খুব প্রয়োজন না পড়লে লঙ্ঘন না করাই ভালো, তাতে সমস্যা বাড়ে। দেখো, আমার নিজের কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা না থাকলেও আমি লোকমুখে কিন্তু শুনেছি সন্ধ্যের পর এখানে কাউকে চেঁচিয়ে ডাকলে পরে সেই মানুষের পক্ষে এই পাড়ায় টেকা দায় হয়, তাকে বাধ্য হয়ে পাড়া ছাড়তেই হয়। তবে অনেকে পাড়া ছেড়ে যাবার পরেও সমস্যা পিছু ছাড়েনি। কিরকম? সে আমি বিশেষ জানি না, তবে শুনেছি অনেকেরই মানসিক সমস্যা উপস্থিত হয়েছে। দেখো, আমি কিন্তু এ পাড়ায় কাজ করতে আসা স্তক কোনোদিন কাউকে চেঁচিয়ে ডাকিনি। কি দরকার বাবা, মাত্রাতিরিক্ত কৌতূহল না দেখানোই তো ভালো। আমার কথাটা কিন্তু একটু মনে রেখো। পরিমলবাবুর কথাটা শেষ হতে না হতেই ওনার ঘর থেকে প্রেসার কুকারের সিটির শব্দ ভেসে এলো। ভদ্রলোক তড়িঘড়ি বললেন, ওই খিচুড়িটা হয়ে গেল বোধহয়, এখন আমি ঘরে যাই, বুঝলে? ইন্দ্রাশিস মাথা নেড়ে হ্যাঁ বলার আগেই ভদ্রলোক ঘরের দিকে রওনা দিলেন। পরিমলবাবু যে সমস্ত কথাগুলো বলে গেলেন সেগুলো এখনো তেমন ভালো করে বুঝে উঠতে পারেনিও। তবে এই কথা সত্যি, এক এক জায়গায় এক এক রকম নিয়ম তো থাকতেই পারে। এদের নিজস্ব রীতি হয়তো এই রকম। থাকে বাবা, অযথা মানুষকে চটিয়ে লাভ কি? বারান্দার বাইরে নিগূঢ় অন্ধকার। বারান্দায় লাগানো টিমটিমে হলুদ বাল্বের আলোটা যতদূর পৌঁছয় শুধুমাত্র ততটুকুই দৃষ্টিগোচর হয়। বাকি সর্বত্রই যেন আঁধারে বাতি জ্বলছে। ঝিঁঝি পোকার ডাকে কান প্রায় ঝালাপালা হওয়ার জোগাড়। এখানে আসার পর বেহুলিয়ার আশেপাশে একদিন পায়ে হেঁটে ঘুরে এসেছে ইন্দ্রাশিস। ও খেয়াল করেছে এই না ডাক পাড়ার বাইরে বেহুলিয়া জায়গাটা কিন্তু খুব সুন্দর। চারপাশে প্রচুর গাছপালা। এখান থেকে 1 কিলোমিটার উত্তরে হেঁটে গেলে একটা নদীও আছে। ভারী মিষ্টি নাম নদীটার, টসুই। ওই জায়গাটা দেখলে তো মনে হয় ফ্রেমে বাঁধানো একটা ছবি। টসুইয়ের ওপারে ঘন অরণ্য, আর এপারে একটা ছোট্ট গ্রাম। সেখানে হাতে গোনা কয়েকটা মাত্র বাড়ি। অন্ধকার নামতে না নামতেই ঝাঁকে ঝাঁকে জোনাকি নেমে আসে ঘন ঝোপের ওপর। সে এক অপার্থিব দৃশ্য। কিন্তু এই সব কিছুর মাঝে ওদের এই না ডাক পাড়াটা একদম আলাদা। এ পাড়ায় শুধু পাতা ঝরা কতগুলো ন্যাড়া গাছ কঙ্কালের মতো দাঁড়িয়ে থাকে, আর আছে কিছু পরগাছা উদ্ভিদ, ঝোপঝাড়, এইসব। কিন্তু কোথায় সেই মহিরুহের স্নেহ, কোথায় বসন্তের রং? এই ধূসর ছবিটা চোখের সামনে ভাসতেই
ইন্দ্রাশিসের কেমন যেন দম বন্ধ হয়ে আসে। বাড়ির কথা মনে পড়ে ওর, কিন্তু ও তো নিরুপায়। আগামী কতগুলো বছর যে ওকে এই না ডাক পাড়ায় পড়ে থাকতে হবে তা ঈশ্বরই জানেন। ইন্দ্রাশিসের জীবনে কোনো বৈচিত্র্য নেই। প্রতিদিন সকালে উঠে রান্না করা, তারপর স্নান খাওয়া সেরে কাজে বেরিয়ে যাওয়া, আবার সন্ধে 6টার পর কোয়ার্টারে ফিরে আসা। এতগুলো দিন হয়ে গেল, তবু এখনো পর্যন্ত কারোর সাথেই ওর তেমন আলাপ পরিচয় হয়নি। প্রাকৃতিক দিক থেকে জায়গাটা যেরকম বেরঙিন, এখানকার মানুষগুলো কেমন যেন অদ্ভুত স্বভাবের। ইন্দ্রাশিস খেয়াল করেছে এখানে বেশিরভাগ লোকই খুব স্বল্প বাক, কেউ কারোর সাথে তেমন কথা বলে না। এখানে কোনো বাজার হাটও নেই। পাড়ার বাইরে গিয়ে টসুই নদীর ধার পর্যন্ত গেলে ওখানে একটা হাট বসে। ইন্দ্রাশিসও ওখান থেকেই ওর প্রয়োজনীয় সামগ্রী সমস্ত কিছু কিনে আনে। ওখানকার মানুষজন কিন্তু বেশ ভালো কথাবার্তা বলে, সকলেই হাসি খুশি। অথচ এই না ডাক পাড়ায় সকলেই সকলের কাছে কেমন যেন অস্পৃশ্য। আরো আশ্চর্যের বিষয়, এখানে কেউ কারোর নাম জিজ্ঞেস করে না, নাম জিজ্ঞেস করলে উত্তরও দেয় না। এর মধ্যেই একদিন পাড়ার মোড়ে একটা ছেলেকে বসে থাকতে দেখে ইন্দ্রাশিস জিজ্ঞেস করেছিল ওর নাম কি, ও কি করে, ইত্যাদি ইত্যাদি। ছেলেটা ওর সমবয়সী হবে, কিন্তু ছেলেটা ওর কথার কোনো উত্তর তো দেয়নি, বরং ওখান থেকে চুপচাপ উঠে চলে গেছে। অপমানে একেবারে লাল হয়ে গিয়েছিল ইন্দ্রাশিস। পরে পরিমল বাবুকে সমস্ত কথা জানাতে তিনি বললেন, তোমাকে তো বলেছি এই পাড়াটা তেমন ভালো নয়। এখানে চাকরি করতে এসেছো, শুধু মন দিয়ে সেটাই করো। অযথা কোনো ব্যাপারে কৌতূহল দেখিয়ে লাভ নেই। তুমি তো ভালো ছাত্র ছিলে, বুদ্ধিমান ছেলে, তো এইটুকু ব্যাপার তুমি বুঝলে না যে এখানে কেউ কাউকে নাম কেন বলে না? কারণ তাতে উভয় পক্ষেরই মঙ্গল। পিছন থেকে ডাকার চান্সটা অনেকাংশে কমে যায়। তুমি যদি কাউকে নাই চেনো, তাহলে তাকে খামোখা ডাকতে যাবে কেন, তাই না? পরিমল বাবুর কথাগুলো এবার অসহ্য লাগলো ইন্দ্রাশিসের। নিয়মের নামে সারা পাড়া জুড়ে একটা অসভ্যতার চারা পুঁতে রেখেছে এরা। ভদ্রতা সভ্যতা কোনো জ্ঞান নেই। এ কেমন রীতি? আর এই উদ্ভট রীতির অন্তরালে যে আসল কারণটা, সেটাই বা কেউ কেন বলে না? ইন্দ্রাশিস খানিকটা রেগে গিয়েই বলল, দেখুন মশাই, আপনি এরকম নির্বিকার কুসংস্কারাচ্ছন্ন হয়ে থাকতে পারেন, ঠিক আছে, কিন্তু আমার পক্ষে এভাবে থাকা কিন্তু দিন দিন অসম্ভব হয়ে উঠছে। না আছে একটা কথা বলার লোক, না আছে একটু পরিবর্তন। বিশ্বাস করুন, এখানে আর বেশি দিন থাকলে আমি এমনিতেই আত্মহত্যা করব, আর নয়তো পাগল হয়ে যাব। তার জন্য কাউকে রাত দুপুরে ডাকার প্রয়োজন হবে না। ইন্দ্রাশিসের মাথা গরম দেখে পরিমলবাবু সেদিন আর কথা বাড়াননি। শুধু বলেছেন ও যেন উত্তেজিত হয়ে কোনো রকম হঠকারিতা না করে, আর তার বলা প্রত্যেকটা কথা যেন মনে রাখে। কলকাতার বাড়িতে কুকুরের উৎপাতে রাতের ঘুম উড়ে যেত ইন্দ্রাশিসের। রাত হলেই পাড়ার মোড়ে কুকুরদের সভা বসত, আর পাড়ার লোকজন অতিষ্ঠ হয়ে উঠত। আর এখানে এ পাড়াতে একটা কুকুর বেড়ালের চিহ্ন পর্যন্ত দেখা যায় না। ইন্দ্রাশিস কুকুর খুব ভালোবাসে, অথচ ভাগ্যের কি পরিহাস, এটা এমন একটা জায়গা যেটা একটা কুকুরেরও বাসযোগ্য নয়। সন্ধ্যার পরেই একটা নারকীয় নিস্তব্ধতা গ্রাস করে গোটা পাড়াটাকে। কারোর বাড়ি থেকে রেডিও শব্দও আসে না। সন্ধে হতে না হতেই সবাই দরজা জানালা সব বন্ধ করে দেয়। ভাবখানা এমন যেন ঘরের ভেতর থেকে এক বিন্দু আলো বাইরে আসতে দেওয়া নিষেধ। কিন্তু এইসব যাগযজ্ঞের পিছনে কারণটা কি, তা আজ অব্দি বুঝে উঠতে পারল না ইন্দ্রাশিস। এভাবেই একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিন কাটছিল ওর। ও বুঝতে পারে নাডাকপাড়ায় আদতেও ভয়ের কিছু নেই।
এখানকার মানুষজনই কোনো একটা অজানা কারণে এরকম একটা কৃত্রিম ভয়ের বাতাবরণ তৈরি করে রেখেছে। আর এই ভয়কেই এখানকার মানুষ সস্নেহে বহন করে আসছে বছরের পর বছর। বেহুলিয়ায় মাস 3 কেটে গেল। ইন্দ্রাশিস এখন নিজেকে অনেকটা গুছিয়ে নিয়েছে। সমস্যা একটাই, কথা বলার লোকের অভাব। তাই ওর নিত্যকালের সঙ্গী হয়েছে ওর ট্রান্সিস্টরটা। সেখানেই মনের একমাত্র খোরাক। গান শোনে, দেশের দশের খবর পায়। এখানে মানুষের গলা বড়ই দুর্লভ। সেদিন কাজ থেকে বেরোতে বেশ দেরি হয়ে গেল। রাস্তায় তখন জমাট ঘন অন্ধকার। স্ট্রিট ল্যাম্পের কোনো বালাই নেই এখানে। এই কি আর ওদের কলকাতার বাবু মোহন লেন যে এক পা যেতে না যেতেই একটা করে ল্যাম্পপোস্ট পড়বে? ইন্দ্রাশিস ঠিক করল কোয়ার্টারে ফেরার পথে সন্ধ্যের খবরটা শুনতে শুনতে যাবে। ও ব্যাগের ভেতর থেকে রেডিওটা বার করে অ্যান্টেনাটা জায়গা মতো দাঁড় করিয়ে নবটা ঘোরালো। কিন্তু কই কিছু শোনা যাচ্ছে না তো, শুধু ঝিরঝির আওয়াজ। রেডিওর ঝিরঝির শব্দে পাড়ার নিকষ কালো অন্ধকার আর নিস্তব্ধতার মাঝখানে যেন একটা ফাটল ধরল। কিছুক্ষণ পর ধীরে ধীরে আওয়াজ শোনা গেল যন্ত্রটা থেকে। এই সময় রেডিওতে একটা কবিতার আসর হয়। ইন্দ্রাশিসের আবৃত্তি শুনতে ভারী ভালো লাগে। ও কানে রেডিও লাগিয়ে কোয়ার্টারের পথে হাঁটা দিল। নমস্কার, বঙ্গীয় দূরভাষে এখন শুনবেন কবিতার আসর। আজ এ যুগের নবীন অথচ শক্তিশালী কলমের অধিকারী কবি নিহার প্রতিম জানার কবিতা ডাক। আবৃত্তিতে আমি আপনাদের পরিচিত ঘোষক স্বপ্নাশিস মুখোপাধ্যায়। শুরু করছি ডাক। এসো, কাছে বসো। পথে কোনো অসুবিধা হয়নি তো? না, ট্রাফিক জ্যামের কথা বলছি না। ধরো হঠাৎ মাঝপথে মনে হয়নি তো যে আমার কাছে না এলেই ভালো করতে? না না, সংকোচ করো না। দূরত্বের দাম আমিও বুঝি। বুঝি কেন তুমি রাস্তার বাঁকে আমায় দেখলেই হঠাৎ অন্তর্হিত হও। আরে কোথায় যাচ্ছ? যেও না, এসো। আচ্ছা বেশ, আর কিছু নয়, নাই বললাম। কথা থাকে না জানো। এই যে এত কিছু বলছি তার মধ্যে তুমি কিন্তু মনে রাখবে শুধু ওই ডাকটুকু। আমি কেউ নই, কোনো সত্তা নেই, কোনো প্রাণ নেই, নেই শরীর। শুধু আছে একটা ডাক। তাই তো ডাকি, বারবার ডাকি। এসো, কাছে বসো। আর কিচ্ছু চাই না, শুধু এসো। এমন সময় ইন্দ্রাশিস হঠাৎ খেয়াল করল ওর চারপাশের বাতাস যেন হঠাৎ বেশ একটু চঞ্চল হয়ে উঠেছে। আশ্চর্য, একটু আগেও তো গুমোট গরম লাগছিল। গাছের একটা পাতা পর্যন্ত নড়ছিল না। হঠাৎ এরকম হাওয়া উঠল কোত্থেকে? ইন্দ্রাশিস পায়ের কাছে কি যেন একটা অনুভব করতেই থমকে দাঁড়িয়ে গেল। ওর মনে হলো হাওয়াটা যেন উঠছে মাটির দিক থেকে। এটা কিরকম? একটা ঠান্ডা ঘূর্ণির মতো হাওয়া যেন ওর গা বেয়ে ক্রমশ নিচ থেকে উপরের দিকে উঠে আসছে। ওর চারপাশে যেন একটা হাওয়ার বলয়, একটা অজানা ভয়ে
ইন্দ্রাশিস কেমন যেন থমকে গেল। আর ঠিক তখনই ও দেখতে পেল অন্ধকারের মধ্যে অজস্র আলোকবিন্দু জ্বলজ্বল করছে। যে রাস্তায় একটা আলো পর্যন্ত নেই সেখানে এরকম জ্বলজ্বলে তারার মতো আলো কোত্থেকে এলো? কোনো রকমের ট্রান্সিস্টরটা বন্ধ করে ইন্দ্রাশিস দ্রুত বেগে হাঁটা দিল কোয়ার্টারের দিকে। গেটের সামনে পৌঁছে যে ব্যাগ থেকে চাবিটা বার করে তালাটা খুলবে, সেই শক্তিও যেন ওর শরীরে আর অবশিষ্ট নেই। একটা অজানা ভয়ে ওর হাত পা থরথর করে কাঁপছে। পরিমল বাবু বারান্দায় দাঁড়িয়েছিলেন। উপর থেকে ইন্দ্রাশিসকে ওভাবে দেখতে পেয়ে উনি বুঝতে পারলেন কিছু একটা গন্ডগোল হয়েছে, কিন্তু উপর থেকে ইন্দ্রাশিসকে ডাকার সাহস তার হলো না। উনি তাড়াতাড়ি একটা টর্চ হাতে নিয়ে নেমে এলেন। গেট খুলে কোনো রকমে হাত ধরে টেনে ওকে নিয়ে গেলেন নিজের ঘরে। ঘরে গিয়ে মুখে চোখে জল দেওয়ার পর ইন্দ্রাশিস একটু শান্ত হল। পরিমলবাবু নিজের হাতে এক কাপ চা করে ওকে এনে দিলেন। তারপর একটা চেয়ার টেনে ইন্দ্রাশিসের সামনে বসলেন উৎসুক দৃষ্টি নিয়ে। উনি কিছু জিজ্ঞাসা করার আগেই ইন্দ্রাশিস নিজে থেকেই বলা শুরু করল। ফিরছিলাম, ভাবলাম রেডিও শুনতে শুনতে ফিরি। তা আপনি তো জানেনই যে আমার একটু রেডিও শোনার নেশা আছে। তো কিছুটা রাস্তা আসার পর রেডিওটা যখন ঠিকঠাক চলতে শুরু করেছে, হঠাৎ চারপাশে কেমন একটা হাওয়া উঠল। বিশ্বাস করুন, তার আগে কোথাও কোনো হাওয়া ছিল না। সব থেকে বড় কথা, হাওয়াটা আসছিল ঠিক মাটির দিক থেকে। বিশ্বাস করুন, আমি একটু বাড়িয়ে বলছি না। আর তারপর যেটা দেখলাম, পরিমলবাবু শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, কি দেখলে? দেখলাম অজস্র আলোর বিন্দু আমাকে ঘিরে ফেলছে। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু ওই আলোর বিন্দু। বুঝলাম। তো একটা কথা বলো তো, ওই আলোগুলো কি এই কোয়ার্টার অব্দি এসেছে? আগে না পরিমলবাবু, রেডিওটা তড়িঘড়ি বন্ধ করতেই ওগুলো যেমন হঠাৎ এসেছিল আবার তেমনই হঠাৎ মিলিয়ে গেল। আর তারপর আমি এতটাই ভয় পেয়েছি যে দিকবিদিক জ্ঞান ছিল না। ওগুলো কি, আপনি কিছু জানেন? পরিমলবাবু তার ভারী কণ্ঠস্বর আরো কিছুটা ভারী করে বললেন, কিছু না, ফায়ারফ্লাই, জোনাকি। আর কি হবে? যাই হোক, তুমি ভয় পেও না, তবে একটু সাবধান। তোমাকে তো বলেছি এই পাড়াটা ভালো নয়। কি দরকার সন্ধেবেলা অন্ধকারে রেডিও চালিয়ে ফেরার? তার থেকে নিঃশব্দে শান্তভাবে বাড়ি ফিরবে, দেখবে কোথাও কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি তবে এখন ঘরে যাও। তোমার কোনো প্রয়োজন হলে আমাকে ডেকো। ইন্দ্রাশিস মাথা নেড়ে সম্মতি জানালো। পরিমলবাবু যে কিছু একটা লুকোচ্ছেন তা তো একেবারেই বুঝতে অসুবিধা হচ্ছে না ওর। ও যে আলোর বিন্দুগুলো দেখেছে তা কখনোই সাধারণ জোনাকি হতে পারে না। হাওয়ার মধ্যে কিরকম অদ্ভুতভাবে দুলছিল ওগুলো, ভাবলেই কেমন গা শিউরে উঠছে। ইন্দ্রাশিস হেরে যাওয়ার ছেলে নয়। যত কষ্টই হোক এখানে ওকে টিকে থাকতেই হবে। ও মনে মনে স্থির করল আর রেডিও শুনবে না। বিকেলের পরে তো একদমই নয়। এই একাকিত্ব থেকে কেউ যদি ওকে বাঁচাতে পারে তাহলে সেটা হলো একটা পোষ্য, কুকুর হোক বা বেড়াল, কিছু একটা যদি বাড়িতে নিয়ে আসা যায়। ও খেয়াল করেছে টসুই নদীর পাশে যে গ্রামটা আছে সেখানে অনেকগুলো কুকুর ছানা রয়েছে। ও ঠিক করলো আগামী সপ্তাহে যখন ও হাটে যাবে তখন ফেরার পথে একটা কুকুরছানাকে সাথে করে নিয়ে আসবে।
ও অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো আগামী সপ্তাহের জন্য। কিন্তু অপেক্ষা করলেই তো আর হলো না। ইন্দ্রাশিসের জীবনে একের পর এক অশান্তির মেঘ একেবারে যেন ঘনিয়ে আসছে। যখনই ও নিজের মতো করে একটু মানিয়ে গুছিয়ে নেবে বলে ভাবছে, তখনই কোনো না কোনো একটা উপদ্রব এসে পথ আটকাচ্ছে। এবারের সমস্যাটা অবশ্য একটু অন্যরকম। ওদের বেহুলিয়া স্টেশনের কাছাকাছি যে বড় জাংশন স্টেশনটা আছে, সেখানকার নতুন বড়বাবু ভীষণই রাশভারী আর কাজ পাগল মানুষ। আশেপাশের সমস্ত মানুষকে একেবারে অতিষ্ঠ করে রাখেন। কারুর কোনো সুবিধা অসুবিধার ধার ধারেন না। সর্বক্ষেত্রে তার কথাই যেন শেষ কথা। এই উৎকট মানুষটার হাত থেকে ইন্দ্রাশিসও নিস্তার পায়নি। মাঝে মাঝেই ওকে বড় স্টেশনে তলব করা হচ্ছে। একবার সেখানে, একবার বেহুলিয়ায় ক্রমাগত হাজিরা দিতে হচ্ছে। বড় স্টেশনে যেতে গেলে সেই সকাল 6টার ট্রেন ধরতে হবে, আবার ফেরার জন্য সন্ধে ট্রেন ছাড়া গতি নেই। সেদিনের পর থেকে সূর্যাস্তের পর ইন্দ্রাশিসের বাড়ি ফিরতে বেশ একটু ভয়ই লাগে। সেই দিনের ঘটনার রহস্য ও আজও বুঝে উঠতে পারেনি। এই বড়বাবুর পাল্লায় পড়ে পরিমলবাবুও এখন সারা দিন ব্যস্ত থাকেন। মাস দুয়েকের মাথায় লোকটা বদলি হয়ে যাবে। তার আগে সমস্ত কাজ তাকে একেবারে হাতে কলমে বুঝিয়ে দিয়ে যেতে হবে। এই একটা লোকই তো ছিল বেহুলিয়ায়, যার সাথে কালে ভদ্রে হলেও কথা হতো। সবচেয়ে বড় কথা, মানুষটা পরোপকারী, সহৃদয় মানুষ। ইন্দ্রাশিসের ভালো মন্দে সবসময় পাশে এসে দাঁড়ান। কিন্তু এই লোকটা চলে গেলে কার সাথে যে কথা বলবে? কাজের চাপে কখন যে একটা সপ্তাহ কেটে গেল বুঝতেই পারল না ইন্দ্রাশিস। হাটবারটাও চলে গেল, টসুইয়ের দিকে তার যাওয়াও হলো না। ও ঠিক করলো এই সপ্তাহে হয়নি ঠিক আছে, কিন্তু আগামী হাটবারে ও টসুইয়ের ধারে যাবেই যাবে। পরের সপ্তাহ থেকে শুরু হলো অঝোর ধারায় বৃষ্টি। ভোরের আলো যেন ফোটে না এখন। চারপাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে থাকে সর্বক্ষণ। বৃষ্টিতে বেহুলিয়ার অন্যান্য অঞ্চলের গ্রীষ্মের গ্লানি মিটলেও না ডাক পাড়ার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। যেন একটা ধূসর অলৌকিক পাথরের তলায় চাপা পড়ে আছে গোটা পাড়াটা। হাটবারের দিন যত তাড়াতাড়ি সম্ভব কাজ গুটিয়ে স্টেশন ঘর থেকে বেরিয়ে এলো ইন্দ্রাশিস। যেভাবেই হোক আজ ওকে একটা কুকুরছানা নিয়ে আসতেই হবে। এখন ঘড়িতে প্রায় বেলা 4টে। তাও আজ আর কোনো অজুহাতে ওকে টসুই যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। স্টেশনের বাইরে একটাও ভ্যান নেই। একে বিকেল হয়ে গেছে, তার উপর আবার এরকম বৃষ্টি। সবারই তো প্রাণের মায়া আছে। এইরকম আবহাওয়ায় আর এই পাড়াতে প্যাসেঞ্জার কোত্থেকে পাওয়া যাবে? ইন্দ্রাশিস ঠিক করলো ও হেঁটেই যাবে। কলকাতায় থাকাকালীন তো কম রাস্তা হাঁটতো না। শিয়ালদা স্টেশন থেকে চাঁদনি পর্যন্ত পায়ে হেঁটে সাবিরস হোটেলের রুটি রেজালা পর্যন্ত সে খেয়ে এসেছে। টানা পায়ে হাঁটা ধরল ইন্দ্রাশিস। মেঘের গর্জনে কানের তালা লেগে যায়। বৃষ্টির দাপটে ছাতা মানতে চায় না। চতুর্দিক সাদা হয়ে গেছে বৃষ্টিতে। জনশূন্য কর্দমাক্ত রাস্তাঘাট। প্রায় অর্ধেকের বেশি রাস্তা হেঁটে আসার পর ইন্দ্রাশিসের মনে হলো ও বড্ড বোকামি করে ফেলেছে। ও মনে মনে ভাবল, আজ আসাটা কি ঠিক হলো? প্রায় অন্ধকার হয়ে এসেছে। অন্যদিন বিকেল পর্যন্ত হাটটা থাকলেও আজ এই বৃষ্টিতে কি হাট বসেছে আদতেও? আর সেখান থেকে হেঁটে ফিরতে ফিরতে তো অনেক রাত হয়ে যাবে। কিন্তু এতটা পথ যখন চলেই এসেছে, একবার গিয়েই দেখা যাক। আর ঘরের জন্য কয়েকটা জিনিস তো কিনতেই হবে। কয়েকটা মোমবাতি না কিনলেই নয়। ঠিকই একটা না একটা দোকান খোলা পেয়ে যাবে। আর না পেলেই বাকি একটা কুকুর ছানা তো অন্তত নিয়ে আসতে পারবে। ইন্দ্রাশিস যখন টসুইয়ের ধারে পৌঁছালো,
তখন চারিদিকে আলো প্রায় নেই বললেই চলে। নদীর জলও ভালো করে অন্ধকারে দেখা যায় না, তবে খুব সহজেই অনুধাবন করা যায় যে নদীকে পরম স্নেহশীলা রূপে দেখেছে ইন্দ্রাশিস, আজ তার রুদ্রমূর্তি। নদীর শান্ত জলধারা আজ খরস্রোতে পরিণত হয়েছে। সে কি গর্জন তার! হাট বাজারের চিহ্ন মাত্র কোথাও দেখা গেল না। জায়গাটা দেখে মনে হচ্ছে না ডাক পড়ার দোসর ভাই। ইন্দ্রাশিস বুঝল ও অত্যন্ত বোকার মতো কাজ করে ফেলেছে। ঝোঁকের মাথায় ও ভুলেই গিয়েছিল যে এই ঝড় বৃষ্টিতে কুকুরের দলও রাস্তাঘাটে থাকবে না। মা সারমেয় নিশ্চয়ই তার সন্তানদের নিয়ে নিরাপদ কোনো একটা আশ্রয় খুঁজে নিয়েছে। বৃষ্টির মধ্যে ইন্দ্রাশিস কেমন কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। কি বোকামো করলো! ওদিকে ঘড়ির কাঁটার প্রত্যেকটা কম্পনে একটু একটু করে অন্ধকার আরো গাঢ় হচ্ছে। পিছন দিকে তাকিয়ে না ডাক পড়ার রাস্তাটা চোখে পড়তেই বুক ঢিপ ঢিপ করে উঠল ইন্দ্রাশিসের। কি করবে ও এখন? কারো বাড়িতে আশ্রয় চাইবে? না না, সেটা মোটেই ভালো দেখায় না। আর এসব অঞ্চলে লোকের কত নিয়ম কানুন। থাক বাবা, কাউকে ডাকার দরকার নেই। ডাকলে যদি আবার কোনো অঘটন হয়। কিন্তু তাও তো সম্ভব নয়, কারণ ও তো এখন না ডাক পাড়ার বাইরে রয়েছে। আর শুধু বাইরেই নয়, অনেকটা দূরে রয়েছে। তবুও মনের মধ্যে একটা চরম অস্বস্তি শুরু হলো ইন্দ্রাশিসের। মানুষকে ডাকলে সমস্যা হতে পারে ঠিকই, কিন্তু কুকুরগুলোকে তো একবার ডেকে দেখাই যেতে পারে। যদি কোনো একটা কোথা থেকে বেরিয়ে আসে, তাহলে তো ওকে আর এই অন্ধকারে একা একা বাড়ি ফিরতে হয় না। সাথে একটা প্রাণী তো অন্তত থাকবে। আশেপাশে একবার তাকিয়ে ইন্দ্রাশিস আস্তে আস্তে ডাকতে শুরু করলো। কিরে, তোরা কেউ আছিস? আয় 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 আয়। কিরে, আছিস কেউ? আয় 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 আয়। এই তোদের জন্য বিস্কুট এনেছি, আয়। ইন্দ্রাশিস একবার করে ডাকে, তারপর থমকে গিয়ে এদিক ওদিক বারবার চেয়ে চেয়ে দেখে নেয়। এখানে কোথাও আবার কোনো আলোক বিন্দুর উদয় হলো না তো? না, চারপাশে কোনো অস্বাভাবিকত্ব নেই। এবার ও গলার জোরটা একটু বাড়ালো। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করবার পর একটা কুকুর পাশের একটা বাড়ির কোণা থেকে বেরিয়ে এলো। বৃষ্টিতে অর্ধেক ভেজা শরীর। টর্চের আলো মুখে পড়তেই কুকুরটা একটু থমকে দাঁড়িয়ে গেল। তারপর ইন্দ্রাশিসের গলার স্বরে ভরসা পেয়ে কাছে এগিয়ে এলো। আয় আয়, এদিকে আয় 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 আয়। ইন্দ্রাশিস পকেট থেকে বিস্কুট বার করে ওর সামনে দিতেই কুকুরটা মহানন্দে লেজ নাড়তে আরম্ভ করল। ইন্দ্রাশিস ওর মাথার ওপর ছাতাটা ধরল। তারপর হাঁটু গেড়ে বসে সস্নেহে হাত বুলিয়ে দিল কুকুরটার মাথার ওপর। বিস্কুট কটা খেয়ে আবারও ইন্দ্রাশিসের মুখের দিকে তাকিয়ে কুকুরটা ক্রমাগত লেজ নাড়তে লাগলো। ইন্দ্রাশিস ভাবল, কুকুর ছানা পাওয়া যায়নি তো কি হয়েছে, এটাকেই তাহলে সাথে করে কোয়ার্টারে নিয়ে যাওয়া যাক। কি করে নিতে হবে সেই কায়দাটা অবশ্য ভালো করেই জানে। এই প্রথমবার ইন্দ্রাশিসের মনে হলো এতদিনে ও কাউকে একটা পেয়েছে যার সাথে ও প্রাণ খুলে গপ্প করতে পারবে ঘন্টার পর ঘন্টা। মনটা খুব খুশি হয়ে উঠল ওর। চারপাশে এত মানুষ, অথচ কেউ কথা বলে না। এতদিন এখানে আছেও ভালো করে কাউকে চেনে পর্যন্ত না। একটু ভালোবেসে কাছে ডাকতেই কুকুরটা ওর পাশে পাশে চলতে শুরু করলো। কুকুরটার সঙ্গে বন্ধুত্ব পাতাতে নানান কথা বলতে শুরু করলো ইন্দ্রাশিস। অবলা প্রাণীটাও মন দিয়ে ওর কথা শুনতে লাগলো। জানিস তো আমি কোথায় থাকি? না ডাক পাড়ায়।
আমার নিজের বাড়ি কলকাতায়। আমার সাথে তোকে একবার কলকাতায় নিয়ে যাব, দেখবি কত বড় শহর। আমার ওই বাড়িতে তুই তিনটে বন্ধু পাবি, কালু, ভুলু আর বুবু। তোকে কি নাম দিই বলতো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটা পরে ভাববক্ষণ। কথা বলতে বলতে কখন যে ওরা না ডাকপাড়ার গলির মুখটায় চলে এসেছে ইন্দ্রাশিস খেয়ালই করেনি। আচমকা পাশের কুকুরটার একটা অস্বাভাবিক চিৎকারে চমকে উঠল। সম্বিত ফিরতেই বুঝতে পারল ও না ডাকপাড়ার নরকের দুয়ারে পৌঁছে গেছে। কুকুরটা আর কিছুতেই এগোতে চায় না। মাথায় গায়ে হাত বুলিয়েও কোনো লাভ হলো না। কুকুরটা কান খাড়া করে কি যেন শুনছে। ইন্দ্রাশিস বলল, কি রে, আমার সাথে যাবি না? কুকুরটা একবার জোরে ডেকে উঠে আগে পিছে অস্থিরভাবে দৌড়দৌড়ি করতে শুরু করলো। ওর এরকম অস্থির আচরণের অর্থ বুঝতে না পেরে ইন্দ্রাশিস একটু হতভম্ব হয়ে গেল। তারপর খুব স্নেহের স্বরে ওকে ডাকলো, আয় 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 বাবা, আয় আয়, চল 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 আমার বাড়ি চল, আয় 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 আয়। আর ঠিক তখনই আবারও ঘটল একটা অপ্রত্যাশিত ঘটনা। কুকুরটা কিছুক্ষণের জন্য কেমন স্তম্ভিত হয়ে গলির ভিতর দিকটায় এক দৃষ্টে তাকিয়ে রইল। ইন্দ্রাশিস ওর দৃষ্টি অনুসরণ করে সামনের দিকে তাকালেও তেমন কিছু ওর নজরে পড়ল না। কিন্তু তখনই বিদ্যুতের ঝলকের মতো ও নিজের ভুল বুঝতে পারল। এ পাড়ায় সূর্যাস্তের পরে যে কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ, ও আজ তাই করে ফেলেছে। মানুষ হোক বা অন্য কোনো প্রাণী, কাউকেই এখানে সন্ধ্যের পর জোরে ডাকা বারণ। নিজের অজান্তেই স্নেহে অন্ধ হয়ে ও কুকুরটাকে ডেকে ফেলেছে। কুকুরটা হঠাৎ যেন প্রচন্ড ভয় পেয়ে একবার চিৎকার করে উঠল। তারপর সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে প্রাণপণে দৌড়ল ওর নিজের পাড়ার দিকে। ইন্দ্রাশিস বিস্ফারিত চোখে কিছুক্ষণ চেয়ে থাকলো সেদিকে। বৃষ্টির আড়ালে ধীরে ধীরে অন্তর্হিত হয়ে গেল প্রাণীটা। গলির ভেতরে সামনের দিকের অন্ধকার নির্মম ভঙ্গিমায় স্বাগত জানাচ্ছে ইন্দ্রাশিসকে। ওর পা দুটো যেন সেদিকে এগোতেই চাইছে না। একটা অজানা ভয়ে হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেল ওর। ও চোখ ঘুরিয়ে দেখতে লাগলো চারপাশটা। এদিক ওদিক টর্চের আলো ফেলতে লাগলো। ও দেখার চেষ্টা করতে লাগলো কোথাও কি আশেপাশে জোনাকির মতো কোনো আলো জ্বলছে। সামনের রাস্তা, ঝোপঝাড়, সর্বত্র আলো ফেলল। কিন্তু ও খেয়াল করলো না ওর পায়ের ঠিক পাশে মাটির উপর ধীরে ধীরে ফুটে উঠছে এক জোড়া, দু জোড়া, তিন জোড়া অগুন্তি হিংস্র চোখ। সেগুলো মাটি ফুঁড়ে যেন লাফিয়ে উঠছে বাতাসে। ইন্দ্রাশিস বিন্দুমাত্র দেরি না করে দ্রুত পায়ে কোয়ার্টারের দিকে এগোতে লাগলো। আর ওর অজান্তেই ওর পিছু নিল অগুন্তি চোখ। মস্তক, ধর, অবয়ববিহীন কতগুলো চোখ যেন নিমেষে বাতাস ছেয়ে ফেলল। তারপর অতি সন্তর্পণে ওগুলো একে অপরের কাছে আসতে শুরু করলো। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় ওগুলো একসাথে হয়ে যে আকারটা ধারণ করেছে সেটা দেখতে ঠিক একটা মানুষের মতন। সহস্র জলে নারকীয় চোখ দিয়ে তৈরি একটা পূর্ণাঙ্গ মানুষের অবয়ব। বিভৎস তার রূপ। ইন্দ্রাশিস কোয়ার্টারের ঘরে ঢুকে প্রথমেই ঘরের বাল্বটা জ্বালিয়ে দিল।
ও বুঝতেও পারল না ওর সঙ্গেই ঘরে প্রবেশ করেছে এক অতি প্রাকৃত অস্তিত্ব। বাল্বের আলো জ্বলে উঠতেই মূর্তিটা আবার টুকরো টুকরো হয়ে জোনাকির মতো ছড়িয়ে পড়ল ঘরের এদিক ওদিক। জ্বলন্ত চোখগুলো ঘরের আলোয় যেন বাতাসে মিলিয়ে গেল। ইন্দ্রাশিসের পঞ্চ ইন্দ্রিয় সজাগ। ভালো করে ও একবার চারপাশটা দেখে নিল। আশেপাশে কোনো অলৌকিক প্রাণের অস্তিত্ব নেই দেখে সে মনে মনে খানিকটা শান্তি পেল। তাহলে বোধহয় পরিমলবাবু সেদিন ঠিকই বলেছিলেন। ও সেদিন রাস্তায় জোনাকি দেখেছিল। অতিরিক্ত ভয় পেয়ে গিয়েছিল বলেই বোধহয় ওগুলোকে দেখতে ওরকম চোখের মতো মনে হয়েছিল। ইন্দ্রাশিসের মনটা কিন্তু ভীষণ ভারাক্রান্ত হয়ে আছে। আজকের দিনটার মধ্যেই কেমন যেন অমঙ্গলের বাজনা বাজছে সারাক্ষণ। তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে আসার ফলে ও সব কাজ শেষও করে রেখে আসতে পারেনি। এখন বড়বাবু যদি আসেন তাহলে তো জবাবদিহি করতে করতেই প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠবে। তারপরেও জুটবে অপরিসীম গঞ্জনা। ইন্দ্রাশিস বেশি দেরি করল না। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে রান্নাঘরে ঢুকলো রাতের রান্না করার জন্য। জল কাদায় ওর চেহারার যা অবস্থা হয়েছে তার বর্ণনা করার মতো নয়। এরকম বৃষ্টির দিনে কলকাতায় থাকলে মা নিশ্চয়ই মুসুর ডালের খিচুড়ি আর অমলেট বানাতো। এখন আর সে উপায় কোথায়? এখানে নিজের হাত পুড়িয়ে রান্না করা রুটি তরকারি ভরসা। রান্না সেরে ঘরে এসে একটা বই নিয়ে বসলো ইন্দ্রাশিস। ছোটবেলা থেকেই ওর গল্পের বই পড়ার ভীষণ নেশা। মন দিয়ে বইটা পড়তে পড়তে কখন যে ও গল্পের মধ্যে একেবারে ডুবে গেছে ও বুঝতেই পারেনি। কোয়ার্টারের চারপাশে প্রচুর ঝোপঝাড় থাকায় এখানে পোকামাকড়ের অভাব নেই। কানের কাছে তখন থেকে কি যেন একটা পোকা উড়ে বেড়াচ্ছে। কি অদ্ভুত ডাক সেটার! এরকম ডাক ও আগে কোনোদিন শোনেনি। মশার গুনগুনানি আর ঘুঙুরের শব্দের মাঝামাঝি একটা শব্দ। সেদিকে না তাকিয়ে বেশ কয়েকবার হাওয়ায় হাত চালালো ইন্দ্রাশিস, এই মশা মাছি তাড়ানোর মতন। কিন্তু শব্দটা তীব্র থেকে তীব্রতর হতেই ও চোখ তুলল বইয়ের পাতা থেকে। মাথা ঘুরিয়ে এদিক ওদিক পোকাটাকে খুঁজতে লাগলো। কিন্তু কোথায় কি? একটা মাছি পর্যন্ত নেই আশেপাশে। তাহলে শব্দটা কোত্থেকে আসছে? এমন সময় ওর হঠাৎ খেয়াল হলো ওর ঘরের দরজা জানলা তো সব বন্ধই আছে। তাহলে বাইরে থেকে পোকামাকড় ঘরের ভেতর আসবেই বা কি করে? চারপাশে তেমন কিছু চোখে না পড়ায় ও আবার বই পড়ায় মন দিল। কিন্তু এহেন কান ঝালাপালা করা শব্দে মনোসংযোগ করা প্রায় অসম্ভব। তাহলে কি কোয়ার্টারের চারপাশে পঙ্গপালের মতো পোকামাকড় কিছু এসেছে? যথাসম্ভব নিজের মনকে শান্ত করে গল্পে মন দিল ইন্দ্রাশিস। ও একবারের জন্যও খেয়াল করল না ওর পিছনে অন্ধকার রান্নাঘরে অজস্র জল জলে জোনাকির মতো চোখ ঘুরে বেড়াচ্ছে। না, ঠিক জোনাকির মতো দেখতেও নয়। ওদের কোনো ডানা নেই, কোনো সুর নেই, শুধু আছে একজোড়া চোখ। সে চোখের মাঝখানে বেড়ালের চোখের মতো একটা লম্বা লম্বি মণি। চোখগুলো স্থির নয়, চোখগুলো কখনো খোলে কখনো বন্ধ হয়, আর অন্ধকারে নরকের আগুনের মতো জ্বলে। ইন্দ্রাশিস কিছুতেই আর মনোসংযোগ করতে পারছে না। কি বিদঘুটে শব্দ চারপাশে! না, এখন বাইরে যাওয়াটা ঠিক হবে না। কি জানি কি উঠছে বাইরে। কিন্তু এভাবে হয় না। ও ভাবলো চেয়ারে বসে কিছুক্ষণ একটু বিশ্রাম করে নেবে।
এখন শুলে এমনি ঘুমিয়ে পড়বে, আর রাতের খাওয়া হবে না। তার চেয়ে চেয়ারে বসেই একটু বিশ্রাম নিয়ে নেওয়া ভালো। ঘরের আলোটা নিভিয়ে চেয়ারের পিছন দিকে মাথা হেলিয়ে আরাম করে বসল ইন্দ্রাশিস। মিনিট 10 মধ্যেই গাঢ় তন্দ্রা নেমে এলো ওর দু চোখে। চারপাশে এখন আর ওই শব্দটা নেই। অন্ধকার ঘরের দেওয়াল, ছাদ, সমস্ত জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে সেই চোখগুলো। তাদের দৃষ্টি ইন্দ্রাশিসের দিকে নিবদ্ধ। এখন কিন্তু ওগুলো আর হাওয়ায় দুলছে না। হঠাৎ ঘাড়ের কাছে একটা নিদারুণ যন্ত্রণা অনুভব হতেই ছিটকে উঠে বসল ইন্দ্রাশিস। ওর মনে হলো কতগুলো তীক্ষ্ণ সরু সূচের মতো কিছু যেন ওর ঘাড়ের কাছে ফুটে গিয়েছে। হাত দিয়ে সেই জায়গাটা ঝাড়া দিতেই কি যেন একটা ছিটকে ওর কানের পাশ দিয়ে সরে গেল। আর ঠিক তখনই আবার শুরু হলো সেই কর্কশ ধ্বনি। এবার ইন্দ্রাশিস খেয়াল করল যে জিনিসটা ওর কানের পাশ দিয়ে সরে গেল সেটা আর কিছু নয়, অন্ধকারে ওর দেখা সেই একজোড়া চোখ। আতঙ্কে ইন্দ্রাশিসের হৃদস্পন্দন বন্ধ হয়ে এলো। অন্ধকারে ও দেখল ওর ঘরময় ভেসে বেড়াচ্ছে হাজার হাজার জ্বলন্ত চোখ। সেই চোখ যেগুলোকে দেখতে বড় আকারের জোনাকির মতন। অস্ফুটে একটা চিৎকার বেরিয়ে এলো ওর মুখ থেকে। শরীরটা যেন বরফের মতো ঠান্ডা আর ভারী লাগছে, যেন নড়াচড়া করার ক্ষমতা নেই ওর। তবুও কোনো রকমে টলতে টলতে উঠে গিয়ে ইন্দ্রাশিস ঘরের আলোর সুইচটা জ্বালিয়ে দিল। তারপর সেখানেই কাঁটা হয়ে দাঁড়িয়ে রইল। টিউবলাইটটা দপদপ করছে। টিউবটার চোখটা খারাপ, তাই প্রত্যেকবারই আলো জ্বলতে বেশ কিছুটা সময় লাগে। এই আলো আধারীর মিলনস্থলে একা দাঁড়িয়ে ইন্দ্রাশিস দেখতে লাগলো ওর ঘরে ঘটতে থাকা অত্যাশ্চর্য দৃশ্য। স্থির চোখগুলো আবারও সারা ঘরে হালকা ছন্দে ভাসতে শুরু করেছে। চারপাশে কান ফাটানো শব্দ। ইন্দ্রাশিসের কাঁধের কাছটায় শুরু হয়েছে একটা অসহনীয় যন্ত্রণা, কিন্তু সেখানে যে আসলে কি হয়েছে তা দেখার মতো মানসিক অবস্থা ওর আর নেই। আলোটা সম্পূর্ণভাবে জ্বলে ওঠার পর চোখগুলো অদৃশ্য হয়ে গেল। কিন্তু এখন কি করবে ও? কোনো রকমে খাটে এসে বসলো। তারপর ভালো করে দেখার চেষ্টা করলো কাঁধের কাছটায় কি হয়েছে। আর চোখে যতখানি দেখা যায় তাতেই ও দেখল ওর কাঁধের উপর একটা বীভৎস ক্ষত চিহ্ন। সেটা দেখতে কোনো সাধারণ ক্ষতের মতো নয়। দেখলে মনে হয় যেন অজস্র দাঁত গভীরভাবে বসে গেছে চামড়া মাংস ভেদ করে। ক্ষতটা দেখেই ইন্দ্রাশিসের গা গুলিয়ে উঠল। না না না, এই ঘরে একা থাকা যাবে না কিছুতেই। এই ঘরে কিছুতেই একা থাকা যাবে না। ও তাড়াতাড়ি দরজা খুলে পরিমল বাবুর ঘরের সামনে গেল। তারপর জোরে তার ঘরের দরজায় ধাক্কা দিতে শুরু করলো। কিন্তু কোথায় পরিমল বাবু? তার চিহ্নও দেখা গেল না। কিন্তু ইন্দ্রাশিস চাইলেও একবারও পরিমল বাবুকে জোরে নাম ধরে ডাকল না। বেশ কিছুক্ষণ দরজা ধাক্কাবার পর ইন্দ্রাশিস এবারে খেয়াল করল দরজায় বাইরে দিয়ে তালা দেওয়া। এখন ঘরে তালা কেন? হঠাৎই ওর মনে পড়ে গেল পরিমলবাবু বলেছিলেন আজকে বড়বাবু আসবেন। কাজের খুব চাপ, তাই আজ দরকার পড়লে রাতটা তিনি অফিসেই থেকে যাবেন। ইন্দ্রাশিস আগে কখনো এতটা অসহায় বোধ করেনি।
ও সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ফিরে এলো নিজের ঘরে। এখন ঘরটা দেখে মনে হচ্ছে সব যেন স্বাভাবিক, সেখানে যেন কখনো কিছুই ঘটেনি। ইন্দ্রাশিসের কাঁধের ব্যথাটা আরো বাড়ছে, রক্ত ঝরছে সেখান থেকে। ক্ষতস্থানটা একটা ভেজা কাপড় দিয়ে ও পরিষ্কার করলো। আজ রাতে আর গলা দিয়ে খাবার নামবে বলে তো মনে হয় না। ওর মাথায় এখন অনেকগুলো প্রশ্ন ঘুরছে। কি করে কাটাবে ও সারাটা রাত? এখন নয় আলো জ্বলছে, কিন্তু এখানে যেভাবে লোডশেডিং হয় তাতে ঘরটা তো যখন তখন অন্ধকার হয়ে যেতে পারে। আর অন্ধকার হলেই তো শুরু হবে ওই দানবীয় অস্তিত্বের আনাগোনা। কি করা উচিত এই ভাবতে ভাবতে ও ঠিক করলো আর কিছু না হোক বিছানায় মশারি টাঙিয়ে শুয়ে পড়বে। তারপর যদি লোডশেডিং হয়ও তাও তো ও মশারির ভিতরে থাকবে, তাতে হয়তো বিপদ একটু কমলেও কমতে পারে। ঘড়িতে রাত 11টা। জগতের সমস্ত নিস্তব্ধতা যেন ইন্দ্রাশিসের ঘরে এসেই জমা হয়েছে। বিছানায় টান টান হয়ে শুয়ে রয়েছে ও। চোখ, কান, মন সব সময় সজাগ। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, আজ যেন লোডশেডিং না হয়। কিন্তু সময় এইরকম মুহূর্তেই মানুষের সাথে সবচেয়ে বেশি বেইমানি করে। এক একটা মিনিট যেন এক একটা ঘন্টা সামিল। ভোর হওয়ার অপেক্ষাই যেন জীবনের দীর্ঘতম প্রতীক্ষা। দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে রাত 12টা বাজল। এতক্ষণ পেরিয়ে সবে 1 ঘন্টা কাটলো। আর ঠিক এই সময় আচমকাই ঘরের টিউবটা নিভে গেল। সমস্ত ঘরটাকে নিমেষে গ্রাস করলো একটা নির্ভেদ্য অন্ধকার। ইন্দ্রাশিস ছিটকে উঠে বসলো খাটের উপর। তারপর মাথার কাছ থেকে টর্চটা নিয়ে সেটা তাড়াতাড়ি জ্বালালো। কিন্তু টর্চের আলোয় তো পুরো ঘরটা আলো হতে পারে না। হঠাৎ ওর মনে হলো ঘরের অন্ধকারতম জায়গা হলো খাটের তলা। তাহলে কি ওখানেই আছে ওই চোখগুলো? ওর কি খাটের তলাটা একবার দেখা উচিত? কিন্তু মশারি থেকে বেরোবে? ওর দাদু সবসময় বলেন যে কোনো অচেনা জায়গায় গিয়ে শোবার আগে খাটের তলাটা সবসময় ভালো করে দেখে নেওয়া উচিত। ইন্দ্রাশিস ভয়ে ভয়ে মশারি থেকে অর্ধেক শরীর বার করে খাটের তলায় চোখ রাখল। ও স্পষ্ট দেখতে পেল ওর খাটের তলাটা যেন আলোর সমুদ্র। অগুন্তি আলোর চোখ সেখানে জ্বলজ্বল করছে। ইন্দ্রাশিস এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে দেখল চোখগুলো যখন মিটমিট করে তখন দেখা যায় চোখের ওপরের আর নিচের পাতার মধ্যে সাজানো রয়েছে সুচাগ্র ধারালো দাঁতের সারি। দেখতে অনেকটা হাঙরের দাঁতের মতন। দম বন্ধ করে ইন্দ্রাশিস তাড়াতাড়ি মশারির ভেতর ঢুকে মশারিটা গুজে দিল। টর্চের আলোয় সামনের দেওয়ালটা ঝলমল করছে। বাকি ঘরে নিকষ কালো অন্ধকার। বিস্ফারিত চোখেও দেখল ঘরের সিলিংয়েও এক এক করে জ্বলে উঠছে জোড়ায় জোড়ায় চোখ।
মুহূর্তেই ঘর জুড়ে শুরু হলো সেই ঘুঙুর আর মশার গুনগুনানি মেশানো শব্দ। আর তারপর ভয়ার্ত চোখে ইন্দ্রাশিস দেখল চোখগুলো ধীরে ধীরে নেমে আসছে মাটির দিকে। মশারির এক পাশে এসে সেগুলো জড়ো হলো। তারপর সেই জড়ো হওয়া চোখের ঝাঁক যেন একটা বিশেষ আকার নিতে শুরু করলো। অন্ধকারে যেন দাঁড়িয়ে আছে একটা মানুষের অবয়ব। একটা হাত তুলে সেটা মশারির দেওয়াল স্পর্শ করার চেষ্টা করছে, আর সেই আওয়াজটা ক্রমশ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। ওটা কি এবার মশারির ভেতর ঢুকে পড়বে? আর তারপর চরম ভয়ে আর্তনাদ করে উঠল ইন্দ্রাশিস। আর ঠিক তার সঙ্গে সঙ্গেই অবয়বটা ভেঙে গিয়ে ওই নারকীয় চোখগুলো ছড়িয়ে পড়ল ঘরের আনাচে কানাচে। কিন্তু ইন্দ্রাশিস বেশ বুঝতে পারছে ওগুলো আবারও এসে জড়ো হবে মশারির পাশে। আর একবার যদি ওগুলো মশারির ভেতর ঢুকে পড়ে তাহলে সব শেষ। অন্ধকারে এই পাড়ায় একটা নিরীহ কুকুরকে আদর করে ডাকার ফলও ভোগ করতে হবে মর্মান্তিকভাবে। ইন্দ্রাশিস মশারির ভেতর একেবারে জড়সড় হয়ে বসে রইল। কিন্তু ওই জিনিসগুলোর সাথে ওর দূরত্ব আর কতটুকু? মাত্র কয়েক হাত। ও যেমনটা ভাবছিল ঠিক তেমনটাই আবার ঘটতে শুরু করলো। ওই বিভৎস চোখগুলো আবারও একে একে এসে জড়ো হচ্ছে মশারির পাশে। ইন্দ্রাশিস এই দৃশ্য আর কিছুতেই সহ্য করতে পারল না। দুই হাঁটুর মাঝখানে মুখ গুজে চুপ করে বসে রইল। যা হবে হোক, ও কিছুতেই আর বাইরের দিকে তাকাবে না। চোখ বুজে ও যখন ভয়ে জড়সড় হয়ে বসে আছে, ও বেশ বুঝতে পারল ওই চোখগুলো একত্রে মশারির ভেতরে ঢোকার অপরিসীম চেষ্টা করছে। স্পষ্ট একটা সরসর শব্দ শুনতে পাচ্ছে ইন্দ্রাশিস। হঠাৎ চারপাশটা যেন শান্ত হয়ে এলো। অদ্ভুত শব্দটা হঠাৎ যেন ঝপ করে বেশ কিছুটা কমে গেল। ইন্দ্রাশিস হাঁটু থেকে মুখ তুলে দেখল ঘরের টিউবটা দপদপ করতে আরম্ভ করেছে। তার মানে কারেন্ট এসছে। ও দেখল আলো অন্ধকারের মাঝে অবয়বটা আবারও ভাঙতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই আলোটা পুরো জ্বলে উঠতে চোখগুলো মিলিয়ে গেল হাওয়ায়। শুধু রান্নাঘরের অন্ধকারে এখনো দেখা যাচ্ছে অসংখ্য জ্বলন্ত চোখ। ইন্দ্রাশিস আর এক মুহূর্ত দেরি করল না। বিছানা থেকে তাড়াতাড়ি নেমে এলো। এই ঘরে আর এক মিনিটও থাকা যাবে না। যত রাত হোক, যত অন্ধকার হোক, ওকে অফিসে যেতেই হবে। এই অন্ধকার রাস্তায় প্রাণপণে ছুটে হলেও ওকে অফিসে যেতেই হবে। ওখানে পরিমলবাবু আছেন, ওনার সাথে কথা বলতেই হবে। কোয়ার্টার থেকে বেরিয়ে উদ্ভ্রান্তের মতো স্টেশনের দিকে দৌড়তে শুরু করলো। ও স্পষ্ট শুনতে পেল সেই শব্দটা ওর পিছনে ধাওয়া করে আসছে। ও যত গতি বাড়ায় পিছনের আওয়াজের তীব্রতা তত বাড়ে। শেষমেশ হাঁফাতে হাঁফাতে অফিস ঘরের দরজায় এসে কোনো রকমে দাঁড়ালো। ভেতর থেকে পরিমলবাবু আচমকা দরজায় ধাক্কা শুনে চমকে উঠলেন। মুখে কোনো শব্দ না করে তড়িঘড়ি ছুটে এলেন দরজার দিকে। ইন্দ্রাশিসকে ওভাবে দেখে আঁতকে উঠলেন তিনি। তারপর তাকে টেনে আনলেন অফিস ঘরের ভেতর। বললেন,
ইন্দ্রাশিস, কি হয়েছে তোমার? কি হয়েছে? পরিমল বাবু বেশ বুঝতে পারলেন ইন্দ্রাশিস কথা বলার অবস্থায় নেই। ওর প্রায় অচেতন অবস্থা, তরতর করে ঘামছেও। পরিমল বাবু কোনো রকমে ওকে ধরাধরি করে নিয়ে এসে ভিতরের বেঞ্চে শুইয়ে দিলেন। তারপর মুখে মাথায় ভালো করে জল দিতে ইন্দ্রাশিস খানিকটা কথা বলার অবস্থায় এলো। ধীরে ধীরে উঠে বসল। তারপর ক্ষীণ কণ্ঠে পরিমল বাবুকে বলল, আমি আর বাঁচবো না পরিমল বাবু, আমি আমি আর বাঁচবো না। ওরা আমাকে মেরে ফেলবে, ওরা আমাকে মেরে ফেলবে। মানে কি বলছো তুমি? আমি তো মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। কারা মেরে ফেলবে তোমাকে? আমি আজ সেই সাংঘাতিক ভুলটা করে ফেলেছি পরিমল বাবু। আপনি বারবার আমাকে মানা করা সত্ত্বেও আজ সন্ধ্যের পর আমি একটা কুকুরকে ডেকে ফেলেছি। আর তারপর থেকেই নানান রকম অদ্ভুত ঘটনা ঘটছে আমার সঙ্গে, ভয়ানক সব ঘটনা। মানে কি বলছো? তোমাকে আমি এতবার করে সাবধান করার পরেও তুমি? পরিমল বাবুর কথা শেষ হলো না। ইন্দ্রাশিস হঠাৎ চিৎকার করে উঠল, পরিমল বাবু, পরিমল বাবু, ওই চোখগুলো এখানেও চলে এসেছে। আমাকে পালাতে হবে, আমাকে পালাতে হবে পরিমল বাবু, আমাকে এখান থেকে অনেক দূরে পালাতে হবে, আমাকে এখান থেকে অনেক দূরে পালাতে হবে। কথাটা বলেই ও ধর্মর করে উঠে দাঁড়ালো। পরিমল বাবু ওর দৃষ্টি অনুসরণ করলেন, কিন্তু তিনি কিছুই দেখতে পেলেন না। অথচ তখন দরজার বাইরে ঘন কুয়াশা মাখা অন্ধকারে এক এক করে জমা হচ্ছে সেই নরখাদক চোখের ঝাঁক। পরিমল বাবু উঠে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করলেন। ঘরের বাইরের দুটো বাল্বই জ্বালিয়ে দিলেন। তারপর ফিরে এসে ইন্দ্রাশিসকে বললেন, তুমি কোথাও যাবে না ইন্দ্রাশিস। তুমি এখানে আমার সাথেই থাকবে। যতদূর আমি জানি এরা একবার কারো পিছু নিলে তার পিছু ছাড়ে না। তাই তুমি যত দূরেই যাও এই নারকীয় অস্তিত্ব তোমার অন্তিম সর্বনাশ ডেকে আনবে। আজকে আমি কোয়ার্টারে ফিরিনি, ভেবেছিলাম রাত জেগে সমস্ত কাজ গুটিয়ে ফেলবো। আগামীকাল হয়তো বড়বাবু আসতে পারেন। ওর অত্যাচার আর সহ্য হয় না। আর তার মধ্যেই তুমি এই সর্বনাশা ভুলটা করে ফেললে। এবার আমাকে বলো তো ঠিক কি হয়েছে? ইন্দ্রাশিস সমস্ত কিছু সবিস্তারে খুলে বলল পরিমল বাবুকে। পরিমল বাবু বললেন, এখানে পাশের পাড়ায় একজন বৃদ্ধা ভদ্রমহিলা থাকেন। শুনেছি ওনারা আগে না ডাক পাড়াতেই থাকতেন, কিন্তু ওনার একমাত্র ছেলে এই এদের শিকারে পরিণত হয়েছিল। ভদ্রমহিলা খুব আধুনিকা একজন মানুষ, খুব জ্ঞানী মানুষ। আমি শুনেছি ওনার নাকি জানা আছে কিভাবে এগুলোর থেকে মুক্তি পাওয়া যেতে পারে। চলো, কাল সকালেই আমি তোমাকে ওনার কাছে নিয়ে যাব। তারপর ওনার সাহায্য চাইব, যদি উনি কোনো উপায় বলে দিতে পারেন। ইন্দ্রাশিস কেমন যেন শূন্য দৃষ্টিতে চেয়ে রইল পরিমল বাবুর দিকে। চোখে মুখে কেমন যেন অপ্রকৃতিস্থের মতো ছায়া জমেছে ওর। পরিমল বাবু দেখলেন ইন্দ্রাশিসের দু চোখ বেয়ে জলের ধারা নেমে আসছে। ইন্দ্রাশিসের কাঁধের দিকে চোখ পড়তেই তিনি দেখলেন সেখান থেকে রক্ত ঝরছে। হাতের কনুইয়ের ঠিক নিচে টাটকা দাঁতের দাগ। স্পষ্ট দেখা যাচ্ছে দুটো ক্ষতের মধ্যেই অজস্র ছোট ছোট দাঁতের দাগ। পরিমল বাবুর কোনো কিছুই আর বুঝতে বাকি রইল না। তিনি কিছুক্ষণ চুপ করে ইন্দ্রাশিসের পাশে বসে রইলেন। সূর্যোদয়ের অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। পরিমল বাবু অস্ফুটে বললেন, ভয় পেও না ইন্দ্রাশিস। আমি জানি তোমার এই যন্ত্রণা অসহনীয়, তবুও
একটু সহ্য করো, একটা না একটা উপায় ঠিকই বেরোবে। পরদিন একটু বেলা হতেই পরিমলবাবু ইন্দ্রাশিসকে নিয়ে রওনা দিলেন পাশের পাড়ার দিকে। ইন্দ্রাশিসের আর চলার ক্ষমতা নেই, ওর সারা শরীর ক্ষতবিক্ষত। পরিমলবাবু ওষুধে কাপড় ভিজিয়ে কোনো রকমে ক্ষতস্থানগুলো বেঁধে দিয়েছেন। বাড়িটা পাড়ার অন্যান্য বাড়িগুলোর থেকে অনেকটা অন্যরকম। আকার আয়তনে ছোট হলেও বাড়িটা বাইরে থেকে দেখলেই একটা উচ্চ রুচির পরিচয় পাওয়া যায়। পরিমলবাবু এগিয়ে গিয়ে দরজায় দুবার টোকা দিতেই দরজা খুলে দাঁড়ালো একটা বছর 16-17 কিশোরী মেয়ে। এরকম আকস্মিকভাবে দুজন অচেনা লোককে দেখে সে বেশ অবাক হলো। ওদের বাড়িতে তো কেউ আসে না। ইন্দ্রাশিসের দিকে চোখ পড়তেই মেয়েটা চমকে উঠল। মানুষটাকে দেখে মনে হচ্ছে যেন একটা মরা মানুষ, চোখে শূন্য দৃষ্টি। মেয়েটা পরিমলবাবুর দিকে তাকিয়ে একটু আমতা আমতা করে জিজ্ঞেস করলো, কাকে চাই? আগে অনুবালা দেবী বাড়িতে আছেন? হ্যাঁ আছেন, আপনারা ভেতরে আসুন। বসার ঘরটা ছোট কিন্তু অত্যন্ত সুসজ্জিত। দেওয়ালে হাতে আঁকা ছবি, বিভিন্ন রকম এমব্রয়ডারির কাজ ফ্রেমে বাঁধিয়ে টাঙিয়ে রাখা। মিনিট 5 পরে মেয়েটি একজন বৃদ্ধা মহিলাকে সঙ্গে করে বসার ঘরে এলেন। ভদ্রমহিলার বয়স প্রায় 70-72 তো হবেই, কিন্তু তাতে তার ব্যক্তিত্বে এতটুকু চির ধরেনি। বয়সের ভারে সামান্য একটু সামনের দিকে ঝুঁকে হাঁটলেও তার মাথা সবসময় উন্নত। বেতের চেয়ারে এসে বসে তিনি পরিমলবাবু আর ইন্দ্রাশিসকে হাত জোর করে নমস্কার জানালেন। সৌজন্য বিনিময়ের পর তিনি বললেন, বলুন, কি বলবেন? পরিমলবাবু সামান্য ইতস্তত করে বললেন, আগে কয়েকটা ব্যাপারে আপনার থেকে কিছু জিনিস জানতে এসেছি। হ্যাঁ বলুন। আমার নাম পরিমল চক্রবর্তী। আমার বাড়ি কলকাতায়, তবে রেলের চাকরির সূত্রে বহুদিন বেহুলিয়ায় আছি। আর ও হলো ইন্দ্রাশিস, নতুন চাকরি নিয়ে এখানে এসেছে। না ডাকপাড়ায় থাকি আমরা, আর সেখানেই ঘটে গেছে একটা অপ্রত্যাশিত ঘটনা। বৃদ্ধা মাথা নাড়লেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে পাশের মেয়েটিকে বললেন, মণিমা, জানা মা, একটু চা করে নিয়ে আয় এনাদের জন্য। আচ্ছা ঠাকুমা, আমি এক্ষুনি যাচ্ছি, তোমরা কথা বলো। মেয়েটি ঘর থেকে বেরিয়ে যেতেই বৃদ্ধা বললেন, যা ঘটেছে সেটা একটু সবিস্তারে বলুন। পরিমলবাবু সবিস্তারে সমস্ত ঘটনা ভদ্রমহিলাকে খুলে বললেন। তারপর বললেন, আপনি দয়া করে এর থেকে বেরোনোর একটা পথ বলে দিন আমাদের, না হলে সত্যি বলছি এই বাচ্চা ছেলেটা বাঁচবে না। বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখুন, এর থেকে নিষ্কৃতির তেমন কোনো উপায় তো নেই। যে একবার এদের ফাঁদে পা দিয়েছে তাদের সকলেরই এরম করুণ পরিণতি হয়েছে। নয় তারা মারা গেছে, নয় উন্মাদ হয়ে গেছে, অথবা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এই অতিলৌকিক জিনিসগুলো যে আদতে কি তা আজও কেউ জানে না। লোকমুখে নানান কথা শোনা যায়, কিন্তু মানুষের মৃত্যুর ওপারে যে কি হয় তা তো কেউ জানে না, তাই না? শোনা যায় এরা যদি কাউকে দংশনে হত্যা করে তবে সেই ব্যক্তি মারা যাওয়ার পর এদেরই মতো হয়ে যায়, তাদের আত্মা কখনো শান্তি পায় না। যদিও
এ ব্যাখ্যার সত্যি মিথ্যে কোনোটাই যাচাই করে দেখিনি আমি কখনো। আমার একমাত্র পুত্র সন্তানকেও আমি এদের জন্যই হারিয়েছি, আর তারপর আমার কন্যা তুল্য পুত্রবধূ। বৃদ্ধা আবারও থামলেন। তার বলিরেখাপূর্ণ মুখমণ্ডল একটু টান টান হল। তারপর তিনি আবারও বলতে শুরু করলেন। এর থেকে মুক্তির একটা পথ আছে, কিন্তু সে পথ বড়ই নিষ্ঠুর, বড়ই কঠিন। পরিমলবাবু সামান্য উত্তেজিত হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ বলুন, যা করতে হয় আমরা করব। এই ছেলেটা বড় ভালো ছেলে, এভাবে ওর জীবনটা শেষ হয়ে যাবে এটা আমি কিছুতেই মানতে পারছি না। বৃদ্ধা সামান্য হাসলেন, তারপর বললেন, আপনারা যখন জানতে চাইছেন তখন বলছি। এই নারকীয় বস্তুগুলোর মনোসংযোগ ইন্দ্রাশিসের দিক থেকে অন্য কোথাও ঘোরাতে হবে। সেটা যদি করা যায় তাহলে ইন্দ্রাশিসের জীবন থেকে সমস্ত বিপদ কেটে যেতে পারে। আমি কি বলছি বুঝলেন না তো? এই চোখগুলো এখন কাকে পরিবেষ্টিত করে রেখেছে? ইন্দ্রাশিসকে, তাই তো? এবার ইন্দ্রাশিসকে যদি কেউ পেছন থেকে ডাকে তাহলে ওই জিনিসগুলো ওকে ছেড়ে সেই ব্যক্তির দিকে ধাবিত হবে। ওরা ভুলে যাবে ইন্দ্রাশিসের কথা, আর ওদের শিকারে পরিণত হবে ওই ব্যক্তি। কিন্তু কে করবে এই কাজ? কেউ না। সুস্থ মস্তিষ্কে কেউ এমন কাজ না ডাক পাড়ায় করবে না। আর আপনারা যদি বাইরে থেকে কাউকে নিয়ে এসে এমন কাজ করান তাহলে সেটা আলাদা কথা। আপনাদের মনুষ্যত্ব আর বিবেক যদি সে কাজ করতে বাধা না দেয় তবে আপনারা তেমন কাজ করতেই পারেন। বৃদ্ধার কথা শুনে ইন্দ্রাশিস আর থাকতে পারল না, অসহায়ের মতো কেঁদে ফেলল। ও বুঝতে পারছে এই নরক যন্ত্রণা থেকে ওর নিস্তার নেই। পরিমলবাবুর মুখও কেমন যেন পাণ্ডুর আর হতাশ। বৃদ্ধা এবার বললেন, দেখুন, আমাদের পরিবার চিরকালই ভীষণ আধুনিক। আমার ছেলে সত্যি মিথ্যা যাচাই করার জন্য রাতের বেলায় ওই চরম ভুলটা করে, আর তারপর যে কি ঘটেছে আপনারা তো তা আন্দাজ করতেই পারছেন। ওর স্ত্রী ওর এই কষ্ট কিছুতেই সহ্য করতে না পেরে ওকে বাঁচাতে যায়। ওকে দূর থেকে ডেকে ওই নারকীয় অস্তিত্বগুলোর দৃষ্টি আকর্ষণ করে নিজের দিকে। তাতে ফলও হয় চমৎকার। আমার ছেলে ওদের কবল থেকে মুক্তি পায়, কিন্তু বৌমাকে ওগুলো নৃশংসভাবে হত্যা করে। আমার ছেলে সেটা কখনো সহ্য করতে পারেনি। বেশ কিছুদিন পরে সেও আত্মহত্যা করে। এখন আমার পরিবার বলতে রয়েছি আমি আর আমার এই বাপ মা বড় নাতনিটা। এই সময় কিশোরী মেয়েটি চা নিয়ে এলো, কিন্তু সে চা কি আর গলা দিয়ে নামতে পারে? সৌজন্য রক্ষার্থে পরিমলবাবু সেই চা পান করলেন, কিন্তু ইন্দ্রাশিস যেন এক পাষাণ মূর্তি। পরিমলবাবু বৃদ্ধার কাছ থেকে বিদায় গ্রহণ করে ইন্দ্রাশিসকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলেন। পরিমলবাবু স্থির করলেন ইন্দ্রাশিসকে নিয়ে যত দ্রুত সম্ভব শহরের হাসপাতালে যেতে হবে। যদিও সেটা আজ আর সম্ভব নয়, কারণ সকালের ট্রেন অনেক আগেই চলে গেছে। তিনি জানেন না ইন্দ্রাশিসকে আদৌ তিনি বাঁচাতে পারবেন কিনা। তবু ওর কষ্টটা যদি একটু লাঘব হতো। ইন্দ্রাশিসের এই করুণ পরিণতি তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। ইন্দ্রাশিসকে নিয়ে তিনি কোয়ার্টারে ফিরে এলেন। ওকে এক কাপ চা আর বিস্কুট দিলেন, কিন্তু ইন্দ্রাশিসের যেন কোনো দিকেই কোনো খেয়াল নেই। এত যন্ত্রণাও যেন ওকে আর নাড়াতেই পারছে না। ও জানে ও নিজের জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। এর থেকে কোনো পরিত্রাণ নেই। পরিমলবাবু সস্নেহে ওর মাথায় হাত বুলিয়ে বললেন,
ইন্দ্রাশিস, তুমি ঘরে থাকো। এখন চারিদিকে অনেক আলো, ওরা এখন তোমার কিচ্ছু করতে পারবে না। বড়বাবু আসবেন, আমি একটু অফিস যাব আর আসবো, ঠিক আছে? একটু কাজগুলো ওনাকে বুঝিয়ে দিয়ে আসি। তুমি কিন্তু কোথাও যাবে না, আমরা একটা না একটা উপায় ঠিক বার করব। কথা শেষ করে পরিমলবাবু ঘর থেকে বেরিয়ে গেলেন। আজ অফিসে এসে কাজে বসতে তার একটু দেরি হয়ে গেল। সময় মতো কাজটা শেষ না করতে পারলে বড়বাবু ওনাকে আর আস্ত রাখবেন না। এই ভদ্রলোক বয়সের ধার ধারেন না, যাকে যা নয় তাই বলেন। যদিও কাজের থেকে ইন্দ্রাশিসের জীবনের দাম পরিমলবাবুর কাছে অনেক বেশি, কিন্তু সেটা এই বড়বাবুকে কে বোঝাবে? ইন্দ্রাশিসের বাড়িতে যদি একবার যোগাযোগ করা যেত তাহলে খুব ভালো হতো। ইন্দ্রাশিসদের বাড়িতে ফোন আছে, তাহলে কি এখান থেকে একবার চেষ্টা করে দেখবেন? যদিও এই অফিসের ফোনটা অর্ধেক সময় বিকল হয়ে পড়ে থাকে। দুপুর গড়িয়ে সময়ের কাঁটা তখন বিকেল 5টা ছুতে চলেছে। এমন সময় দূর থেকে একটা গাড়ির হর্নের আওয়াজে চমকে উঠলেন পরিমলবাবু। বেহুলিয়ায় গাড়ির হর্ন! তারপরই ওনার মনে হলো নিশ্চয়ই বড়বাবু আসছেন। সর্বনাশ! ঠিক তাই, কিছুক্ষণ পরে সাহেবী কেতায় স্টেশনের অফিস ঘরে এসে ঢুকলেন বড়বাবু। ফর্সা চামড়া আর সরু গোফের তলায় একটা ক্রূর হাসি। গোল্ডেন ফ্রেমের চশমার নিচে দুটো ছোট ছোট ভাবলেশীন চোখ জ্বলজ্বল করছে। বড়বাবুকে দেখেই পরিমলবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। কোন রকম সৌজন্য বিনিময়ের পথে না গিয়ে বড়বাবু সরাসরি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনার কাজ কতদূর? আগে স্যার, হয়ে এসেছে। বড়বাবুর চঞ্চল দৃষ্টি গিয়ে পড়ল ইন্দ্রাশিসের খালি চেয়ার টেবিলে। মুহূর্তেই তার চোখে মুখে আগুন জ্বলে উঠল। গলায় একরাশ বিরক্তি আর ধিক্কারের সুর নিয়ে তিনি জিজ্ঞেস করলেন, এই ইন্দ্রাশিস বাবু কোথায়? স্যার, ইন্দ্রাশিসের শরীরটা ভালো নেই, তাই ও আজ কাজে আসতে পারেনি। মানে কাল বিকেল থেকেই ও শরীরটা ভালো নেই। এই শুনুন, আমাকে এসব গল্প একদম দিতে আসবেন না। আমি খুব ভালো করে জানি আজকালকার সব ছোকরা ছেলেরা শুধু কাজে ফাঁকি দেয়। এখানে তো বোধহয় ফুর্তি করতে এসছে, সরকারি চাকরির সব সুযোগ সুবিধা নিয়ে এখানে এসে কাজে ফাঁকি। আমার সঙ্গে এসব চলবে না, বুঝলেন? আর আপনিই বা ওকে প্রশ্রয় দিচ্ছেন কেন? এসব চলবে না। আমি যতক্ষণ এই জাংশন স্টেশনে আছি, আমার আন্ডারে কাজ করতে হলে সব সময় কাজ করতে হবে, সব সময় কাজ করতে হবে। ভদ্রলোক রেলের বড়বাবুর পদে আসীন হলেও তার শিক্ষা দীক্ষার মান যে তেমন উন্নত নয়, সেটা তার কথার স টানেই বোঝা যায়। স্যার, ইন্দ্রাশিসের শরীর... থামুন আপনি। আপনারও কিন্তু স্বার্থ কম নেই। এসব ইয়াং ছেলেদের প্রশ্রয় দিচ্ছেন যাতে নিজে মাঝে মধ্যে ফাঁকি দিয়ে ইয়াং ছেলেদের দিয়ে কাজটা করিয়ে নেওয়া যায়। আর সে তো আরেকজন। এই ডাকুন তো, ডাকুন, চলুন ওকে ওকে গিয়ে ডেকে আনুন। এই আমি এসব শুনতে চাই না, আপনি এক্ষুনি ওকে ডেকে আনুন। বড়বাবুর কথানুসারে পরিমলবাবু সবই মিথ্যে কথা বলছেন। ইন্দ্রাশিসের শরীর খারাপ নয়, বরং তার কাজে ফাঁকি দেবার একটা ফন্দি মাত্র। তিনি পরিমলবাবুকে রীতিমতো জোর করতে শুরু করলেন ইন্দ্রাশিসকে অফিসে ডেকে আনার জন্য। পরিমলবাবু কিছুতেই তাকে বুঝিয়ে উঠতে পারলেন না যে ইন্দ্রাশিস এখানে আসার মতো অবস্থায় নেই, ওর শরীর খুবই খারাপ। বড়বাবু পরিমলবাবুকেও যা নয় তাই বলতে লাগলেন। এই শুনুন মশাই, আপনার কি বয়স হয়েছে বাতাসে? আমি তো বলছি ওকে ডেকে আনতে হবে। এই ছাড়ুন তো, আমি যাব ওকে ডাকতে। চলুন, আমাকে শুধু এই রাস্তাটা দেখিয়ে দিন তো, কোথায় থাকে আপনাদের কোয়ার্টারটা, কোন দিকের কোয়ার্টারে থাকেন আপনি? চলুন ওকে ডেকে আনবো, চলুন। ইন্দ্রাশিস ওদিকে সারাটা দিন একইভাবে ঘরে বসে রয়েছে, এক ফোঁটা জলও মুখে দেয়নি। সে যেন প্রত্যেক মুহূর্তে মৃত্যুর ঘণ্টার ধ্বনি শুনতে পাচ্ছে। আজ সারাদিনই লোডশেডিং, তাই অন্ধকারটাও যেন খুব তাড়াতাড়ি নেমে আসছে। সন্ধে 6টা বেজে গেছে,
কিন্তু পরিমলবাবু এখনো কোয়ার্টারে ফেরেননি। কিন্তু পরিমলবাবু তো বলে গিয়েছিলেন যে তিনি তাড়াতাড়ি ফিরে আসবেন। ইন্দ্রাশিস নিজের মনেই একবার হাসল। কে ওকে বাঁচাবে? কে ওকে বাঁচানোর জন্য ওই নারকীয় অস্তিত্বগুলোকে নিজের দিকে ডাকবে? কেউ না, কেউ না। আজ রাতে ওর মৃত্যু অনিবার্য। ঘড়ির কাঁটা আরো কিছু দূর এগোতেই আবার শুরু হলো সেই দানবীয় ঘটনা। ঘরময় শুরু হলো সহস্র অগ্নিচক্ষুর বিদেহী ডাক। হাওয়ায় দুলতে দুলতে ওগুলো আবারও একত্রে ঝাঁক বাঁধতে শুরু করলো। ইন্দ্রাশিসের চোখের সামনে সেগুলো ধীরে ধীরে আবারও একটা মানুষের অবয়ব নিল। চোখগুলোর ভেতরে সারি সারি দাঁত পরিষ্কার দেখা যাচ্ছে। এরকম মর্মান্তিক মৃত্যু! ইন্দ্রাশিস আর এক মুহূর্ত ঘরে বসে থাকতে পারল না। গতকাল থেকে ও অনেক যন্ত্রণা সহ্য করেছে, তাই বলে এইরকম ভয়ানক আকৃতির জিনিসটা ওকে যদি আক্রমণ করে সেটা হবে নরক যন্ত্রণার অধিক। আত্মহত্যা, আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই ওর। ইন্দ্রাশিস উন্মাদের মতো খুঁজতে লাগলো আত্মহত্যার পথ। কি করবে ও? পাড়ার শেষে একটা পুকুর আছে, সেখানে ঝাঁপ দিলেই তো ওর সমস্ত যন্ত্রণার অবসান হয়। ও তো সাঁতার জানে না। ছোটবেলা থেকে দাদু বহুবার ওকে পুকুরে নিয়ে গেলেও ও কিছুতেই জলে নামতে চাইতো না, কেঁদে কেটে একসা করত। ওর তুতো ভাইরা সাঁতার শিখলেও দাদু ওকে আর সাঁতার শেখাতে পারেননি। হ্যাঁ, ওই জলে যেতে হবে, ওখানে ঝাঁপ দিয়ে মরতে হবে ওকে। ইন্দ্রাশিস ছুটে বেরিয়ে এলো কোয়ার্টারের বাইরে। চারিদিকে যেন অন্ধকারের মঞ্চসজ্জা। পিছনে পিছনে ওই আকৃতিটাও ধেয়ে আসছে ওর দিকে। কিন্তু অদৃষ্টের লিখনকেই খণ্ডাতে পারে। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে রাস্তার ওপর দিয়ে দৌড়তে গিয়ে হঠাৎ হোঁচট খেয়ে ইন্দ্রাশিস মাটিতে মুখ থুবড়ে পড়ল। শত শত চোখ ওর দিকে ধেয়ে এলো মুহূর্তে। সেই চোখের কামড়ে ওর শরীর থেকে অঝরে রক্ত ঝরতে শুরু করলো। মাটির উপর রীতিমতো ছটফট করতে লাগলো ইন্দ্রাশিস। আশেপাশে কারো চিহ্ন মাত্র নেই যে ওকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ও যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। এমন সময় দূর থেকে একটা আলোর রেখা ওর মুখের উপর এসে পড়ল। মনে হয় টর্চের আলো। প্রায় অচৈতন্য অবস্থায় হঠাৎ ওর কানে এলো মানুষের গলার স্বর। কারা যেন কথা বলছে না? এ পাড়ায় এত রাতে কে কথা বলছে? ইন্দ্রাশিস একবার মাথা তুলে দেখার চেষ্টা করল, কিন্তু চোখের ওপর সরাসরি টর্চের আলো পড়ায় ও কিছুই দেখতে পেল না। ও শুধু শুনতে পেল কে যেন ওকে ডাকছে। এই যে ইন্দ্রবাবু, এসব কি হচ্ছে? রাস্তায় মাতলাম হচ্ছে, এসব কি হচ্ছে? এই যে ইন্দ্রবাবু, আপনাকে বলছি। হ্যাঁ, সত্যি কেউ যেন ওকে ডাকছে। গলাটা উঠছে না। আর তখনই ও খেয়াল করলো ডাকটা শুনেই সেই অগুন্তি চোখের সমষ্টি আবারও ভেঙে টুকরো টুকরো হয়ে চারপাশে ছড়িয়ে পড়ল। ইন্দ্রাশিসের চামড়া মাংস থেকে হিংস্র দাঁত তুলে ফেলল ওরা। তারপর সমস্ত চোখগুলোর দৃষ্টি ঘুরে গেল সেই দিকে যেদিক থেকে সেই ডাকটা ভেসে আসছে। তারপর চোখগুলো দল বেঁধে উড়ে গেল সেই দিকে। ইন্দ্রাশিস দেখল ওর চারপাশের নারকীয় আলোক বিন্দুগুলো অন্ধকারে মিলিয়ে গেল। আশেপাশে আর একটাও চোখ নেই। ওকে গ্রাস করছে একটা অন্ধকার, কিন্তু এই অন্ধকার মৃত্যুর অন্ধকার নয়।
এ যেন এক অনাবিল শান্তির অন্ধকার। শুধু দূর থেকে আসা টর্চের আলোটা এখন যেন কেমন অস্থির হয়ে এদিক ওদিক ঘুরছে, আর সেদিক থেকে ভেসে আসছে একটা চরম আর্তনাদ। সমস্ত লোকচক্ষুর আড়ালে নিস্তব্ধ নিস্তেজ নাডাক পাড়ায় ঘটছে আর একটা রহস্যময় ঘটনা। কে চিৎকার করছে? বড়বাবুর গলা না? হ্যাঁ, এ তো ওদের রেলের বড়বাবু। সমস্ত লোকচক্ষুর আড়ালে নিস্তব্ধ নিস্তেজ নাডাক পাড়ায় ঘটে গেল আর একটা রহস্যময় অন্তর্ধানের ঘটনা। অসহায় একটা মানুষের ছিন্ন ভিন্ন দেহ পড়ে রইল রাস্তার উপর। ইন্দ্রাশিস আর পারল না, সম্পূর্ণ জ্ঞান হারালো। ওর চোখের সামনে নেমে এলো আরো একটা অন্ধকারের গাঢ় তমিশ্রা। বেশ অনেকদিন হাসপাতালে কাটানোর পর ইন্দ্রাশিস কলকাতার বাড়িতে ফিরে এসেছে। এমন শান্তির নীড় পৃথিবীর আর কোথাও নেই। ভোরবেলায় বিছানায় বসে চা খাচ্ছিল। এমন সময় মা ঘরে এসে বললেন, বাবু দেখ তোর সাথে কি দেখা করতে এসেছেন। মায়ের কথা শেষ হতে না হতেই ঘরে এসে ঢুকলেন সেই পরোপকারী অমায়িক মানুষটা, পরিমল বাবু। কি হে, কেমন আছো? ইন্দ্রাশিস একগাল হেসে বলল, আরে আপনি? আরে বসুন বসুন পরিমল বাবু, আমি ভালো আছি, শুধু গায়ের ব্যথাটা একটু রয়েছে আর কি। পরিমল বাবু বসতে বসতে বললেন, কমবে কমবে, সব কমে যাবে, একটু সময় লাগবে কিন্তু কমে যাবে। আচ্ছা পরিমল বাবু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। সেদিন ঠিক কি হয়েছিল আমাকে একটু বলবেন? ও বাবা, সে তো অনেক কাণ্ড। তবে একটা কথা তোমাকে আগেই বলি, দেখো আমি একটা কাজ করেছি যেটার জন্য আমার কোনো অনুতাপ নেই। আমি মনে করি তোমার মতন একজন ভালো ছেলেকে বাঁচাতে গিয়ে আমি যদি এটা করে থাকি তাহলে উপরওয়ালা হয়তো আমাকে ক্ষমা করে দেবেন। যদিও সেই বিচার আমার মৃত্যুর পর হবে, সেসব নিয়ে আমি অতটা চিন্তিত নই। মানে? তাহলে তোমায় সবটা খুলে বলি। সেই দিন বড়বাবু অফিসে এসেই যাচ্ছে তাই অসভ্যতা শুরু করেন। আমাকে তোমাকে কাউকেই ছেড়ে কথা বলেননি। তোমার সম্বন্ধে তো যা নয় তাই বললেন। বললেন তুমি নাকি বেহুলিয়াতে এসছো ফুর্তি করার জন্য, সরকারি চাকরির সুযোগ নিচ্ছ, তোমার শরীর টরীর কিছু খারাপ নয়, ইত্যাদি ইত্যাদি। আমি ওনাকে অনেকবার বোঝাবার চেষ্টা করেছিলাম জানো, কিন্তু উনি আমার কথা একটুও শুনলেন না। বরং উল্টে আমাকে বললেন যে আমি নাকি তোমাকে অযথা প্রশ্রয় দিচ্ছি, আমারও নাকি সেখানে স্বার্থ আছে। তারপর বারবার আমাকে বললেন যে তোমাকে ডেকে আনতে। আমি সেটা করতে অস্বীকার করি, ওনাকেও সাবধান করি। ওনাকে বললাম যে পাড়াটা ভালো নয়, এখানে কাউকে ডাকতে নেই, এখানকার নিয়ম। কিন্তু উনি আমার একটা কথাও কানে তোলেননি। উল্টে মেজাজ সপ্তমে চড়িয়ে বললেন উনি নাকি নিজেই যাবেন তোমাকে ডাকতে। ভালো কথা, আমিও ওনার পেছন পেছন এলাম। টর্চের আলোয় দেখতে পেলাম কোয়ার্টারের সামনের রাস্তায় পড়ে তুমি যন্ত্রণায় কাতরাচ্ছ। বুঝতে পারলাম তোমার সাথে ঠিক কি ঘটছে। বড়বাবু আমাকে জিজ্ঞেস করলেন যে ওই লোকটা কে, কোয়ার্টারের সামনে গড়াগড়ি দিচ্ছে, মাতাল? আর আমার তখন মনে হলো এটাই সুযোগ। এই সুযোগটাকে যদি আমি কাজে না লাগাই তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমি দায়িত্ব সহকারে তাই ওনাকে বললাম ওটা তো ইন্দ্রাশিস, আর তাতে কাজ হলো চমৎকার।
তারপর কি হলো তুমি তো জানো। আমি তেমন কিছু দেখতে পাইনি, শুধু দেখলাম তোমাকে উনি একবার ডাকা মাত্রই তুমি এবং বড়বাবু দুজনেই কেমন যেন স্থির হয়ে গেলে। তুমি হয়তো ভাবছিলে এও কি সম্ভব, মৃত্যুর মুখ থেকে এভাবেও ফিরে আসা যায়। আর বড়বাবু, তার যে কি অবস্থা হয়েছিল তা তো তুমি জানোই। তুমি জানো, আমি যখন বললাম যে ওটা কোনো মাতাল নয়, ইন্দ্রাশিস, তখন লোকটা একবারও আমাকে জিজ্ঞেস করলো না যে তুমি কেন রাস্তায় পড়ে আছো, তোমার শরীর খারাপ কিনা বা কিছু। উল্টে আমাকে বলল তুমি নাকি মদ্যপান করে ওইভাবে রাস্তায় গড়াগড়ি দিচ্ছ। ভীষণ রাগ হয়েছিল আমার। তো তারপর দেখলাম নিমেষে লোকটার কুতকুতে চোখগুলো বিস্ফারিত হয়ে উঠল, আর তারপরেই উনি পরিত্রাহী চিৎকার শুরু করলেন। কিছুক্ষণ পর দেখলাম উনি মাটিতে পড়ে গেছেন, সারা গায়ে কামড়ের চিহ্ন পড়তে আরম্ভ করলো। আমি আর একটু ওখানে দাঁড়ালাম না। এই ধরনের দৃশ্যের সাক্ষী না থাকাই ভালো। আমি দৌড়ে চলে এলাম তোমার কাছে, তোমাকে কোনো রকমের ধরে কোয়ার্টারের ভিতর নিয়ে গেলাম। তোমাকে দোতলায় তুলতে পারিনি, তুমি তখন সম্পূর্ণ অজ্ঞান। নিচের বারান্দায় তোমাকে শুইয়ে রেখেছিলাম। পরদিন ভোর হতে না হতেই সোজা হাসপাতাল নিয়ে গেলাম। আর বড়বাবুর কি হলো? মানে মানে ওনার মৃতদেহটা? আর মৃতদেহ? পরদিন ভোরে যখন তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, তখন ওনার জামা কাপড়ের কয়েকটা টুকরো ছাড়া আর প্রায় কিছুই অবশিষ্ট নেই। পুলিশ ডাকলে তোমায় আমায় ঝামেলায় পড়তে হতো, লাভ কিছুই হতো না। তাই তখন পাড়ার মধ্যে একজনকে দেখতে পেয়ে খুব চাপা গলায় বললাম কিছু একটা ব্যবস্থা করতে। পরে শুনেছি তিনি ওই দেহাবশেষটুকু পাড়ার পুকুরেই ফেলে দিয়েছিলেন। আর আর মানে এই যে এত কিছু ঘটলো, মানে উনি তো মানে এত বড় একটা পোস্টে চাকরি করতেন, তো কোনো থানা পুলিশ কোনো এনকোয়ারি? ইন্দ্রাশিস, এসব নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না। হ্যাঁ, এনকোয়ারি হয়েছিল, থানা পুলিশ হয়েছিল, সব হয়েছিল, আমি সব সামলে নিয়েছি। তুমি একটা নতুন জীবন পেয়েছো ইন্দ্রাশিস, সেটাকে নতুন করে উপভোগ করো, নতুন করে বাঁচতে শেখো। এসব নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না। যা ঘটে গেছে ঘটে গেছে, সেসব ভুলে যাও। ইন্দ্রাশিস কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না। তারপর নিজের দু হাতে পরিমলবাবুর হাত দুটো চেপে ধরে বলল, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব পরিমলবাবু। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কোনোদিন না। পরিমলবাবু হেসে বললেন, আমাকে ধন্যবাদ দিতে হবে না, তুমি তোমার ভাগ্যকে আর ঈশ্বরকে ধন্যবাদ দাও। তিনিই সহায়, তাই এ যাত্রা তুমি বেঁচে গেলে। ওনার কথা শেষ হতে না হতেই মা এসে ঘরে ঢুকলেন। মায়ের দু হাতে দুটো বড় বড় থালায় লুচি, আলুর দম আর মিষ্টি। মা বললেন, পরিমল বাবু, এগুলো খেয়ে নিন তো দেখি। পরিমলবাবু খানিক লজ্জা পেয়ে বললেন, এই কি দিদি, এইসবের আবার কি দরকার ছিল? মা হেসে বললেন, আমার নিজের ভাই আমার সন্তানের জন্য এতটা করতো বলে আমার মনে হয় না। আর আপনি যা করেছেন, তবে ভাববেন না যেন আমি সেই জন্য আপনাকে লুচি, আলুর দম এসব খাওয়াচ্ছি। জানবেন, এই হলো আনন্দের উদযাপন। আপনিও কলকাতায় বদলি হয়েছেন, আর আমার ছেলেটা ওই বিশ্রী চাকরিটা ছেড়ে দিয়েছে। আর কি চাই? একজন মা এর থেকে বেশি আর কি চাইতে পারে? ঘরের ছেলে ঘরে থাকবে না তো কোথায় থাকবে বলুন তো? আচ্ছা বেশ, আমি এখন আসি, আপনারা কথা বলুন। কথা শেষ করে মা ঘর থেকে বেরিয়ে গেলেন। ইন্দ্রাশিস এবং পরিমলবাবু দুজনেই হাসলেন। সত্যি আজ বড় শান্তি লাগছে।
ঘরময় লুচির গন্ধ, শহরের গন্ধ সব যেন মিলে মিশে একাকার। পুজো আসছে, বাতাসে শরতের আমেজ। বর্ষার ঘোর কৃষ্ণবর্ণ মেঘ কেটে গিয়ে নীল আকাশের বুকে পাড়ি জমিয়েছে পেজা তুলোর নৌকোর সারি। উজ্জ্বল রোদের সকালে ইন্দ্রাশিসের নির্মল হাসি যেন সেই নীল আকাশের বুকেই আরো উজ্জ্বল হয়ে ছড়িয়ে পড়ল। সত্যি ওর জীবনে এ এক অকাল বসন্ত। শেষ হলো আমাদের আজকের গল্প ডাক। গল্প রচনায় স্বাগতা সাহা, গল্পের প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, গল্পের পোস্টার ডিজাইন অভিব্রত সরকার। গল্পের সূত্রধর, গল্পের কথক ইন্দ্রাশিস, পরিমল বাবু, বড় বাবু, পিয়ন এবং রেডিওর ঘোষকের চরিত্রে আমি শীর্ষেন্দু। অনুবালা দেবীর নাতনি এবং ইন্দ্রাশিসের মায়ের চরিত্রে স্বাগতা। অনুবালা দেবীর চরিত্রে সায়ন্তনী। রেডিওতে প্রচারিত ডাক কবিতাটি রচনায় আমি শীর্ষেন্দু ভৌমিক। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। আর যদি আজ আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আগামী সপ্তাহে ভিল অফ টেলস আবারও ফিরে আসবে তার পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।